আজকে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব, কারণ তোমাদের সামনে কুইজ আর একটা লেকচার। আজকের লেকচারটাই কুইজের আগের লেকচার, সো খুবই সবাই একটু কেয়ারফুল থাকলে কুইজের জন্য তোমাদের খুবই হেল্পফুল হবে। আর সেই পারপাসে আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। ফার্স্টে একটা স্যাম্পল কোশ্চেন। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা কোশ্চেন দিয়েছি, হুইচ স্টেটমেন্ট বা হুইচ, আমি লিখবো, পুরোটা লিখতে সময় লাগবে। আমি জানতে চাচ্ছি যে গামা এর কারেক্ট এক্সপ্রেশন কোনটা। চারটা অপশন, গামা এর কারেক্ট এক্সপ্রেশন। গামা ইজ ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, দিস ওয়ান। এটা একটা ইকুয়েশন ফার্স্ট। দেন দেখো গামা ইজ ইকুয়ালস টু রুট ওভার এভাবে রুট ওভার 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, সেকেন্ড অপশন। পুরাটার উপরে রুট, দুইটা অপশন গেল। থার্ড ইকুয়েশন হচ্ছে গামা ইজ ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস 1। ফোর্থ অপশন হচ্ছে গামা ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। ইজ ইট ওকে? আমি লিখেছি, চারটা অপশন লিখেছি, চারটা অপশন। সবাই একটু খেয়াল করো, সবার উদ্দেশ্যে দেখো। এগুলো হচ্ছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এমসিকিউ গুলা কি ধরনের প্যাটার্ন হতে পারে, একটা জাস্ট বললাম আর কি। এটাই থাকবে এরকম না, এটা তোমাদের বোঝানোর উদ্দেশ্যে, কোশ্চেন প্যাটার্ন কিছুটা বোঝানোর উদ্দেশ্যে আমি এটা বললাম। তাহলে দেখো এরকম চারটা অপশনের মধ্যে আমরা গত ক্লাসে শিখেছিলাম গামা এর নাম শিখেছিলাম লরেন্স ফ্যাক্টর। তো লরেন্স ফ্যাক্টরটা কি, যে 1 ডিভাইডেড বাই আকারে থাকে, এটাই হচ্ছে লরেন্স ফ্যাক্টর। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। তো এই কোশ্চেনটা দেখানোর আরো একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তোমরা যদি কখনো কোনো কোশ্চেনে এরকম থাকে গামা উইথ সামথিং, তাহলে তোমাদের মাথায় আনতে হবে আসলে কি গামা কার পরিবর্তে লেখা হয়েছে, গামা এই টার্মটার পরিবর্তে লেখা হয়েছে। এই বিষয়টা যাতে মাথায় থাকে, সেটাও আর একটা উদ্দেশ্য এই কোশ্চেনটা আলোচনা করার। ডিরেক্ট কোশ্চেন আকারেও যদি থাকে তাহলে তুমি বুঝে যাবা দিস ইজ দ্য গামার এক্সপ্রেশনটা হচ্ছে এটার পরিবর্তে আমরা গামা লিখতে পারি। আবার কোনো ম্যাথ অথবা কোনো কোশ্চেনের মধ্যে যদি গামা দিয়ে উল্লেখ করা থাকে, তাহলে তুমি গামা দেখে বুঝতে পারবা যে গামা হচ্ছে এই টার্মটার রিপ্লেসমেন্ট, মানে এইটাকে আমরা এর পরিবর্তে লিখতে পারি। গামার পরিবর্তে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার লিখতে পারি, অথবা 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার পরিবর্তে গামা লিখতে পারি। বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল ইকুয়েশন লিখি। অ্যাজ ফর এক্সাম্পল, আমি মোমেন্টামের ইকুয়েশন লিখতে যাচ্ছি। মোমেন্টাম পি, রিলেটিভিস্টিক্স মোমেন্টাম পি ইজ ইকুয়ালস টু গামা পি নট। পি নট হচ্ছে রিয়েল মোমেন্টাম বা প্রপার মোমেন্টাম। তাহলে বলো তো আসলে এই ইকুয়েশনের ফর্মটা কিরকম? আমি এই শর্ট ফর্মে লিখেছি, পি ইজ ইকুয়ালস টু গামা পি নট। তাহলে এর রিয়েল ফর্মেটটা কি, রিয়েল ফর্মেটটা কেমন হবে? এটা মোমেন্টাম, রিলেটিভিস্টিক্স মোমেন্টামের ইকুয়েশন। পি ইজ ইকুয়ালস টু গামা পি নট। পি নট হচ্ছে প্রপার মোমেন্টাম, পি হচ্ছে রিলেটিভ মোমেন্টাম। তাহলে পি ইজ ইকুয়ালস টু গামা পি নট। তাহলে এর রিয়েল ফর্মেটটা কি হবে? পি ইজ ইকুয়ালস টু পি নট বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এখন আমি এভাবে যে লিখলে মানে এভাবেই যে থাকবে না তা না, এভাবেও থাকতে পারে, অথবা এভাবেও থাকতে পারে, গামা এর মাধ্যমেও থাকতে পারে, অথবা সরাসরি এক্সপ্রেশনের মাধ্যমেও থাকতে পারে। তো দুইটা বিষয় মাথায় রাখতে হবে যে আসলে গামা কাকে লেখা হয়। আমি কোশ্চেন সাইজ ছোট করার জন্য বা আমার কষ্ট কম হওয়ার জন্য হয়তো কোশ্চেনে গামা দিয়ে বসে রাখলাম, তাই না? যেহেতু তোমাদের বলেছি, তোমাদের বুঝতে হবে যে গামা নতুন কোনো বিষয় না, গামার নাম হচ্ছে লরেন্স ফ্যাক্টর। লরেন্স ফ্যাক্টরটা কার পরিবর্তে লেখা হয়? এইটা রুট ওভার 1 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এর পরিবর্তে। আবার আমি এখানে চারটা অপশন কেন লিখলাম, যাতে কনফিউজ না হও এইটা কি গামা। অনেকে আবার কনফিউজড হয়ে যায়, আগে আমি যখন স্টুডেন্টদের পড়িয়েছি এই ধরনের কোশ্চেন দিলে কনফিউজ হয়ে কি করেছে, এইটাকে কারেক্ট আনসার ধরেছে যে গামাটা কি, গামা ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। আলটিমেটলি তা না, গামা কার পরিবর্তে লেখা হচ্ছে, পুরা টার্মটা 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 ডিভাইডেড বাই রুট ওভার এই টার্মটার পরিবর্তে গামা লেখা হচ্ছে।
ওকে, তো এই জায়গায় একটা ডাউট তোমাদের ক্লিয়ার করলাম আমি আগের এক্সপেরিয়েন্স থেকে, যে আগের স্টুডেন্টরা বেসিক্যালি কি ধরনের ডাউটে পড়ে কোশ্চেন আনসারগুলো ভুল করতো, সেই ভুলগুলো যাতে না হয় তোমাদের সেই বিষয়ে সতর্ক করার উদ্দেশ্যে প্রথমেই আলোচনাটা করলাম। গুরুত্বপূর্ণ একটা আলোচনা এমসিকিউ এর জন্য, মানে হচ্ছে তোমাদের ফার্স্ট কুইজের জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। ক্লিয়ার হয়েছে এই বিষয়টা? জি স্যার। তাহলে দেখো আমরা মিউট করে দাও, গত ক্লাসটা একটু রিভিউ করি, যেহেতু লাস্টের দিকে একটু টেনে চলে গিয়েছিলাম। তো গত ক্লাসে বেসিক্যালি আমরা ডপলার ইফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, যে যখন সোর্স এবং অবজারভারের মধ্যে রিলেটিভ মোশন থাকে। রিলেটিভ মোশন মানে কি, একজনের সাপেক্ষে স্যার একটা আরেকজনের কোয়েশ্চেন মুভমেন্ট থাকতে হবে। শিওর, বলো। স্যার, একটু প্রিভিয়াস স্লাইডে যাবেন স্যার, আপনি যে ম্যাথটা করছিলেন ওইটা। ম্যাথ মানে জি এটা স্যার, জি স্যার, এখানে জি স্যার। স্যার এখান থেকে তো প্রথমে বললাম স্যার 4 নাম্বারটা সরাসরি দেওয়া আছে, কিন্তু স্যার 3 নাম্বারটা যদি লক্ষ্য করি আপনার দেওয়া আছে রুট ওভার 1/1 মাইনাস সামথিং। তো স্যার এটা যদি ডিস্ট্রিবিউশন করি রুট ওভার 1 যে কথা আর 1 তো সেম কথাই স্যার, ওই হিসাবে দুইটা ভ্যালু তো স্যার সেম এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ, দেখো এখানে এখানে কিন্তু এটা ঠিকই ধরেছে, এটাও একটা ইন্টারেস্টিং অপশন, ইন্টারেস্টিং ফ্যাক্ট, বুঝতে পারছো? তবে তবে কি হয়, অনেক সময় ভ্যালু সেম থাকলেও ফরমেশন সেম না থাকার কারণে তুমি একদম এক্সাক্ট কারেক্ট আনসার দিতে হয়। মনে রাখবা যে আসলে কি, এইটা তো তোমার এসএসসি লেভেলের এমসিকিউ না একদম সরাসরি পাবা। এখানে অনেক সময় কি হয়, অনেক কোশ্চেন এরকম থাকে যে লজিক্যাল, যে এই দুইটার মধ্যে 3 এবং 4 বোথ আর দ্য কারেক্ট আনসার। সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই একটু খেয়াল করো। এগুলো অনেক সময় আমাদের স্টুডেন্টদের কনফিউশন হয়। ইভেন তোমরা ফিজিক্স 2তেও যখন কোর্স করেছিলে তখন কিন্তু অনেকেই এভাবে কনফিউজড হয়েছিল, আমি সেই উদ্দেশ্যে আবারও বলি। এখানে কি হচ্ছে, দুইটাই কি কারেক্ট আনসার, দুইটাই কারেক্ট আনসার। এখন তোমরা বলো তো এই দুইটার মধ্যে প্রপার আনসার কোনটা? হুইচ ওয়ান সিম্পলিফিকেশন ইজ দ্য করার পর 4 নাম্বারটা স্যার, প্রপার আনসারটা কোনটা? 4 নাম্বারটা স্যার। বোথ আর দ্য কারেক্ট আনসার, বোথ আর দ্য কারেক্ট আনসার। কিন্তু তোমাকে যদি একটা অপশনই চুজ করার অপশন থাকে, তাহলে তুমি কোনটা চুজ করবা, 3 না 4 চুজ করবা? 4 নাম্বার। 4 চুজ স্যার করবা। 4। এটাই হচ্ছে প্রপারনেস এবং কারেক্টের মধ্যে একটা ডিফারেন্স, বুঝতে পেরেছো? যদি অনেক সময় মনে হবে, অনেক সময় থাকবে হ্যাঁ দুইটাই কারেক্ট আনসার, দুইটাই কারেক্ট আনসার, ইভেন তিনটাও কারেক্ট আনসার, তো তিনটার মধ্যে তোমাকে চিন্তা করতে হবে যে প্রপার কোনটা, একদম প্রপার আনসার কোনটা। হ্যাঁ তুমি লজিক্যালি এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু তিনটাই কারেক্ট, তিনটার মধ্যে কোনটা বেশি কারেক্ট, যেটাকে আমরা বেশি কারেক্ট তো আর হয় না আসলে, ওইটার ওয়ার্ডটাই হচ্ছে প্রপার, একদম পারফেক্ট, প্রপার, যথোপযুক্ত। এই জায়গার জন্য সবচেয়ে ভালো কোনটা বা সবচেয়ে কারেক্ট কোনটা। তো তোমাকে মাথায় রাখতে হবে, যদি একই রকম আনসার দুইটা মনে হয় তাহলে তোমাকে খুঁজতে হবে যে এই দুইটার মধ্যে কোনটা প্রপার, যেহেতু আমার একটা দাগানোর অপশন আছে, আমাকে দুইটা দাগানোর অপশন নাই। কারেক্ট দ্য চুজ মানে কি, এর উপরে লেখা থাকে চুজ দ্য কারেক্ট অপশন, অপশনস বলা হয় না, কি বলা হয়, অপশন। কারেক্ট অপশনটা মানে কি, একটা, যে কোনো একটা চুজ করতে হবে। তো যদি তাই থাকে, একটা চুজ করার কথা থাকে, তাহলে তোমাকে একদম পারফেক্টটা চুজ করতে হবে বা প্রপারটা চুজ করতে হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি এই ডাউটটাও ক্লিয়ার হয়েছে সবার কাছে। ইয়েস স্যার। ওকে, সো এটা গেল। আচ্ছা, আমরা তাহলে যে আলোচনায় আমরা গত ক্লাসে শেষ করেছিলাম সেখান থেকে আমরা আলোচনাটা শুরু করব। আমরা ডপলার ইফেক্ট নিয়ে আলোচনা করব, আমাদের টপিকসের গুরুত্বপূর্ণ একটা পার্ট, তিনটা গুরুত্বপূর্ণ পার্ট, একটা হচ্ছে টাইম ডাইলেশনের পার্ট, একটা হচ্ছে লেন্থ কন্ট্রাকশনের পার্ট, আর একটা হচ্ছে আমাদের ডপলার ইফেক্টের পার্ট। এই তিনটা গুরুত্বপূর্ণ, প্রথম কুইজের তিনটা গুরুত্বপূর্ণ টপিকস। প্রতিটা থেকে অ্যাটলিস্ট দুইটা করে কোশ্চেন থাকলেও দেখো তিনটা টপিক থেকে 6টা, 12 অন্যান্য আনুষঙ্গিক মিলে আর 4টা। সো তোমাদের 10টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেনে 20 মার্ক থাকবে, 20 মার্কস। প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে 2 করে, ম্যাথ হলেও 2, আবার লজিক্যাল কোশ্চেন বা থিওরিটিক্যাল কোশ্চেন হলেও সেগুলো 2, প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে 2 এবং টাইম হবে তার 20 মিনিটস, 20 মার্কস 20 মিনিটস থাকবে টাইম। আচ্ছা, এখন গত ক্লাসে আমরা এখানে আলোচনা করেছিলাম যে ডপলার ইফেক্ট, ডপলার ইফেক্টটা বেসিক্যালি কখন হয়, যখন সোর্স এবং অবজারভার বোথ আর ইন রিলেটিভ মোশন, দুইজনই যখন রিলেটিভ মোশনে থাকবে। রিলেটিভ মোশনে থাকবে মানে কি, রিলেটিভ মোশন কিভাবে হতে পারে, এমন হতে পারে যে সোর্স থেমে আছে, অবজারভার সোর্সের দিকে যাচ্ছে অথবা সোর্স থেকে দূরে সরে যাচ্ছে। আবার এমন হতে পারে যে সোর্স দাঁড়িয়ে আছে, সোর্স না অবজারভার দাঁড়িয়ে আছে,
সোর্স অবজারভারের দিকে যাচ্ছে অথবা অবজারভার থেকে দূরে সরে যাচ্ছে। তো এই ধরনের ঘটনা থাকলে আমরা তাকে রিলেটিভ মোশন বলি। আবার রিলেটিভ মোশন কখন না, রিলেটিভ মোশন না হওয়ার ঘটনা আমি ঠিক উপরে একটা ছোট বক্স ড্র করে সেটা দেখাচ্ছি, যে কি হচ্ছে সোর্স থেমে আছে, সোর্সের কোনো মুভমেন্ট নাই, আবার অবজারভারেরও কোনো মুভমেন্ট নাই, দুইজনই দুইজনের সাপেক্ষে থেমে আছে। একটা থামা ট্রেন তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমিও তার সামনে দাঁড়িয়ে আছো, অথবা একটা বাস তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি তার সামনে দাঁড়িয়ে আছো। এই ক্ষেত্রে কোনো ডপলার ইফেক্টের ঘটনা পরিলক্ষিত হবে না। অথবা যদি এরকম হয়, আর একটা অপশনকে আমরা রেস্টের মতো কম্পেয়ার করতে পারি, অথবা যদি এরকম হয় যে সোর্স যে স্পিডে মুভ করতেছে, সোর্স ইউ স্পিডে মুভ করতেছে, অবজারভার যদি একই স্পিডে মুভ করে, মানে কনস্ট্যান্ট স্পিডে যদি মুভ করে, তাদের মধ্যে যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে, দুইটা যদি কনস্ট্যান্ট স্পিডে মুভ হয়, তাহলেই কিন্তু তারাও আমরা রেস্টের মতো কল্পনা করতে পারি, বা তাদের ক্ষেত্রেও কোনো রিলেটিভ ইফেক্ট হবে না, বা তাদের ক্ষেত্রেও আমরা কোনো ডপলার ইফেক্টের অবজারভেশন পরিলক্ষিত হবে না, আমরা বুঝতে পারবো না যে কোনো ডপলার ইফেক্টের ঘটনা এখানে ঘটছে। তাহলে ডপলার ইফেক্ট এর ঘটনা ঘটতে হলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে রিলেটিভ মোশন থাকতে হবে, কার মধ্যে, সোর্স এবং অবজারভারের মধ্যে। তো সেখান থেকে আমরা থিওরিটিক্যাল কিছু এক্সপ্রেশন, কিছু টার্ম, কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা দেখো এই যে এই ইকুয়েশন আসছিল কেন, এখানে যে ডায়াগ্রাম ড্র করার মাধ্যমে আমরা ওয়েভলেন্থকে আইডেন্টিফাই করেছিলাম, যে পরপর দুইটা পালস যে দূরত্বে থাকে একই সময়ে, সেই দূরত্বটাকে আমরা একটা কমপ্লিট ওয়েভলেন্থের সাথে তুলনা করতে পারি, এবং সেই কমপ্লিট ওয়েভলেন্থের ইকুয়েশন ছিল ল্যামডা ইজ ইকুয়ালস টু সি মাইনাস ইউ ইন্টু টি। আবার আমরা নর্মালি ফ্রিকোয়েন্সির ইকুয়েশন জানি সি ডিভাইডেড বাই ল্যামডা, যেহেতু সি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। তো সেই ইকুয়েশনগুলো ইউজ করে মূলত আমরা সেই ইকুয়েশনগুলোকে ইউজ করে এই হচ্ছে আমরা আমাদের ইকুয়েশন পেয়েছিলাম, যেখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এফ নট। তাহলে এফ এর নাম কি আমরা সেটা বুঝবো। এফ হচ্ছে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি, আর এফ নট হচ্ছে প্রপার ফ্রিকোয়েন্সি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি এবং প্রপার ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন, এফ ইজ ইকুয়ালস টু এফ নট রুট ওভার সি প্লাস ইউ ডিভাইডেড বাই সি মাইনাস ইউ। কখন, সেই কখনের ঘটনাগুলোই আমি এখানে আলোচনা করব। তো দেখো, একটা ডপলার ইফেক্ট দুইটা ঘটনার ক্ষেত্রে ঘটতে পারে। প্রথম ঘটনা হচ্ছে মুভিং টুয়ার্ডস, যদি একজন আরেকজনের দিকে মুভ করে, এটাকে আমরা এক কথায় বলতে পারি মুভিং টুয়ার্ডস, মানে একজন আরেকজনের দিকে মুভ করবে। তো আমি এখানে দেখো তিনটা অপশন ড্র করেছি, সোর্স অবজারভার, সোর্স অবজারভার, সোর্স অবজারভার। তো মুভিং টুয়ার্ডস কি হতে পারে, সোর্স অবজারভারের দিকে মুভ করে, এটা থেমে আছে, অবজারভার সোর্সের দিকে মুভ করতেছে, সোর্স থেমে আছে। অথবা কি হতে পারে, সোর্স অবজারভারের দিকে মুভ করতেছে এবং অবজারভার সোর্সের দিকে মুভ করতেছে। তাহলে এই তিনটা ঘটনাই কিন্তু টুয়ার্ডস, অ্যারোগুলা সব ভিতরের দিকে, মানে হচ্ছে অবজারভার থেমে আছে, সোর্স অবজারভারের দিকে মুভ করে আসবে, অথবা সোর্স থেমে আছে, অবজারভার সোর্সের দিকে মুভ করে আসবে, অথবা সোর্স এবং অবজারভার দুইজনই পরস্পরের দিকে মুভ করে আসছে। তো এরকম আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, এটা মনে করো তুমি দাঁড়িয়ে আছো বাস স্ট্যান্ডে, রাতে বাস তোমার দিকে লাইট জ্বলিয়ে, হেডলাইট জ্বালিয়ে তোমার দিকে আসছে। তো এটা হলো মুভিং টুয়ার্ডস, তুমি দাঁড়িয়ে আছো, বাস তোমার দিকে আসতেছে, মুভিং টুয়ার্ডস। অথবা বাস লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, তুমি মোটরসাইকেলে অথবা হেঁটে অথবা দৌড়ায় বাসের দিকে যাচ্ছ, এখানে বাসটা থেমে আছে, তুমি খুব স্পিডে বাসের দিকে যাচ্ছ, এটাও কি মুভিং টুয়ার্ডস, তুমি সোর্সের দিকে মুভ করতেছো। অথবা এরকম হতে পারে, বাসও রাস্তা দিয়ে মুভ করে আসতেছে, তুমিও মোটরসাইকেল নিয়ে তার দিকে যাচ্ছ, দুইজনে এ লাইট অন করে আছে, তুমি তার দিকে মুভ করতেছো, সেও তোমার দিকে মুভ করতেছে। এটাকে আমরা বলি যে মুভিং টুয়ার্ডস ইচ আদার, একজন আরেকজনের দিকে, দুইজন দুইজনের দিকে মুভ করতেছে। তো এই হচ্ছে তিনটা কন্ডিশন, এই তিনটা কন্ডিশন কখন, মুভিং টুয়ার্ডস। তো যখন মুভিং টুয়ার্ডস হয়, তখন আমাদের ইকুয়েশনটা হবে, দেখো আমরা যে ইকুয়েশনটা ড্রাইভ করেছি, এই ইকুয়েশনটা মুভিং টুয়ার্ডস এর জন্য আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়ালস টু এফ নট রুট ওভার সি প্লাস ইউ ডিভাইডেড বাই সি মাইনাস ইউ। তখন মাইনাস পার্টটা নিচে হবে, রুট ওভার সি প্লাস ইউ ডিভাইডেড বাই রুট ওভার সি মাইনাস ইউ। তো কি হবে, এফ ইজ ইকুয়ালস টু এফ নট রুট ওভার সি প্লাস ইউ ডিভাইডেড বাই সি মাইনাস ইউ, উপরে হচ্ছে সি প্লাস ইউ। তো এই ইকুয়েশনে তোমরা কি কেউ আমাকে বলতে পারবা এফ এবং এফ নট এর মধ্যে কে বড় এবং কে ছোট হবে? এফ এবং এফ নট এর মধ্যে কে বড় হবে এবং কে ছোট হবে? এফ নট এফ নট কি বড় হবে? কে বড় হবে?
এফ এবং এফ নটের মধ্যে কে বড় হবে এবং কে ছোট হবে, কার ভ্যালুটা বড় কার ভ্যালুটা ছোট। দেখো সেটা যদি না বুঝতে পারো আমি একটু হলে একটু অ্যানালাইসিস দেখাই যাতে মনে থাকে। সি এবং ইউ এর মধ্যে চিন্তা করো, সি কি অলওয়েজ গ্রেটার দ্যান ইউ, তাহলে কি হবে সি প্লাস ইউ অবশ্যই গ্রেটার দ্যান সি মাইনাস ইউ, সি মাইনাস ইউ থেকে সি প্লাস ইউ সবসময় বড়। তাহলে কি হবে, এই যে রুটের মধ্যে যে পার্টটা আছে সি প্লাস ইউ ডিভাইডেড বাই সি মাইনাস ইউ, এই পুরা টার্মটা মাস্ট বি গ্রেটার দ্যান ওয়ান, ওয়ান থেকে বড় হবে। যেহেতু সি প্লাস ইউ উপরে বড় নিচে ছোট ভ্যালু, ডিভাইডেড করলে একের থেকে অবশ্যই বড় কোনো ভ্যালু হবে। তাহলে এফ ইজ ইকুয়ালস টু একের থেকে বড় হলে কি হবে 2f0, অ্যাজ ফর এক্সাম্পল আমরা ধরতে পারি কি এফ ইজ ইকুয়ালস টু 2f0 অথবা 1.5f0 অথবা 3f0। তার মানে f0 কে দ্বিগুণ করলে f এর সমান হয়, f0 কে 1.5 গুণ করলে f এর সমান হয়, অথবা f0 কে 3 গুণ করলে f এর সমান হয়। তাহলে এখন বলো তো কে বড় কে ছোট? স্যার এফ এফ বড়, তাই না? রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দ্যান প্রপার ফ্রিকোয়েন্সি। তাহলে যখন মুভিং টুয়ার্ডস হবে, যখন সোর্স এবং অবজারভারের দুইটার ক্ষেত্রে মুভিং টুয়ার্ডস হবে, তিনটা ঘটনা আলোচনা করলাম, মুভিং টুয়ার্ডসের তিনটা ঘটনা, রিলেটিভ মোশন আছে, তাহলে কি হবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দ্যান দ্য প্রপার ফ্রিকোয়েন্সি, এফ ইজ গ্রেটার দ্যান এফ নট। এখন আমরা আসবো মুভিং অ্যাওয়ে। সোর্স প্রথমে দেখো অবজারভার দাঁড়িয়ে আছে, সোর্স কি হচ্ছে অবজারভার থেকে দূরে সরে গেল, এই যে সোর্স অবজারভার থেকে দূরে সরে গেল। দ্বিতীয় ঘটনা কি হবে, অবজারভার দাঁড়িয়ে আছে, সোর্স দাঁড়িয়ে আছে অবজারভার সোর্স থেকে দূরে সরে গেল, মুভিং অ্যাওয়ে। 3 নাম্বার ঘটনা কি হতে পারে, সোর্সও দূরে সরে যাচ্ছে আবার অবজারভারও দূরে সরে যাচ্ছে। তো এটার জন্য এটাকে আমরা বলি মুভিং অ্যাওয়ে, একজন আরেকজন থেকে অথবা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। প্রথম দুইটা ঘটনা কি, একজন আরেকজন থেকে দূরে সরে যাচ্ছে। 3 নাম্বার ঘটনাটা কি, 3 নাম্বার ঘটনা হচ্ছে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তো এইভাবে যদি দূরে সরে যাওয়ার ঘটনা হয়, দেন আমাদের ডপলার ইফেক্টের ফ্রিকোয়েন্সির যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এফ নট রুট ওভার সি, তখন মাইনাসটা উপরে চলে যায়। কিভাবে আসে সেটা কিন্তু আমরা এই যে থিওরি ডেরিভেশন করলাম জাস্ট অপোজিট চিন্তা করলে, এই দূরে সরে যাওয়া ঘটনাটা চিন্তা করলে, একে দাঁড়িয়ে না থাকা দেখায় দূরে সরে যাওয়ার যদি আমরা চিন্তা করতাম, তাহলে আমরা এই ডেরিভেশনটা একইভাবে করতে পারতাম, সেম ওয়েতে করতে পারতাম। তো একটা ডেরিভেশন দেখিয়েছি, ওইটা পরবর্তী ডেরিভেশনটা দেখাও আমাদের জরুরি না, কারণ আমাদের ডেরিভেশন সরাসরি এক্সামে লিখতে চাওয়া হবে না। আমাদের যেহেতু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে বা শর্ট টাইপের কোশ্চেন লিখতে থাকবে, তো সেই সব টাইপের কোশ্চেনে আমাদের ইলাবোরেটলি ডেরিভেশন লিখতে হবে না। তো ওইটাকে মুখস্থ করার কিছু নাই, তোমাদের জাস্ট নলেজে থাকার জন্য বা একটা জিনিস সম্পর্কে ধারণা রাখার জন্য আমি ডেরিভেশনগুলো সব দেখিয়ে দিব। আর ডেরিভেশন দেখা থাকলে কি হবে, তোমার ব্রেনে কোনো প্রেশার ক্রিয়েট হবে না ইকুয়েশনটা মনে রাখতে, তুমি বুঝতে পারবা বা মাথায় তোমার সিগন্যালগুলো থাকবে যে এই ইকুয়েশনটা এইভাবে আসে। এই কারণে আমি সবই দেখাই দিই, বাট এটা তোমার বসে বসে মুখস্থ করে প্র্যাকটিস করতে হবে যে এটা কিভাবে আসলো আমি মুখস্থ করবো, এই ধাপের পর এই ধাপ মনে রাখতে হবে। নো, এটা আমাদের কোনো কাজে লাগবে না। এইভাবে মনে রেখে আমাদের লার্নিং এর কোনো কিছুই লাভ হয় না, আমাদের কোনো শেখার কোনো নতুন স্টেপ হয় না, বা আমরা নতুন কিছু শিখি না। যে কোন স্টেপের পরে কোন স্টেপ আসবে এটা তো আমাদের ডেরিভেশন আমরা দেখেছি। ওকে, তো এটা মুখস্থ করবা না তোমরা, ডেরিভেশন আমাদের কাজে লাগবে না বা এক্সামের জন্যও লাগবে না, এই ডেরিভেশন মুখস্থ করবে না, বাট ডেরিভেশনের থিমগুলো মাথায় রাখবা যে কিভাবে কোথায় আমরা চেঞ্জ করতে পারি বা আসতে পারি, থিমগুলো মানে মাথায় রাখতে হবে। এরপরে দেখো, তাহলে যখন মুভিং অ্যাওয়ে হবে, একজন আরেকজন থেকে যখন দূরে সরে যাচ্ছে, তাহলে আমার ইকুয়েশনটা কি হয়, এফ ইজ ইকুয়ালস টু এফ নট, নিচে থাকবে তখন প্লাস পার্টটা সি মাইনাস ইউ, নিচে চলে যাবে প্লাস পার্টটা সি প্লাস ইউ, এভাবে আমাদের ইকুয়েশন হবে। তো এই ইকুয়েশনে আমরা কি বলতে পারি, এফ এবং এফ নটের মধ্যে রিলেশনটা তাহলে কি হবে, ঠিক আগের ইকুয়েশনের অপোজিট হবে। তাহলে কে বড় হবে এবং কে ছোট হবে? স্যার এফ নট বড় হবে এবং এফ ছোট হবে। তাহলে কি লিখতে পারি, এফ ইজ লেস দ্যান এফ নট, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ লেস দ্যান রিয়েল ফ্রিকোয়েন্সি অর প্রপার ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের কি আসলো সামারি, আমাদের যখন মুভিং অ্যাওয়ে হয়, যখন পরস্পর থেকে দূরে সরে যায়, তখন রিলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ লেস দ্যান প্রপার ফ্রিকোয়েন্সি থেকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে বড়, এফ ইজ গ্রেটার দ্যান এফ নট। রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে তখন কি হচ্ছে
রিলেটিভ ফ্রিকোয়েন্সিটা তখন ছোট হচ্ছে প্রপার ফ্রিকোয়েন্সি থেকে, দূরে সরে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটতেছে। ওকে, সো এই হচ্ছে বিষয়। প্রবলেম করতেছে। আচ্ছা, একটু 1 মিনিট। ওকে, তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার হলো? এই যে দুইটা ঘটনা বললাম, একটা হচ্ছে মুভিং টুয়ার্ডস আর একটা হচ্ছে মুভিং অ্যাওয়ে। পাশাপাশি আমি বুঝিয়েছি যাতে করে তোমরা কম্পেয়ার করে মাথায় রাখতে পারো। তো মুভিং টুয়ার্ডস এর জন্য যদি আমাদের কোনো প্রবলেম সলভ করতে হয় তাহলে আমি কোন ইকুয়েশন চুজ করব? ফার্স্টের ইকুয়েশন, যেখানে সি প্লাস ইউ পার্টটা উপরে থাকবে, প্লাস পার্টটা উপরে থাকবে। আর যদি মুভিং অ্যাওয়ের কোনো ঘটনা থাকে, কোনো এক্সাম্পল দেওয়া থাকে, তাহলে আমরা কোন ইকুয়েশনটা চুজ করব? যেটা মাইনাস পার্টটা উপরে থাকে। ক্লিয়ার নাকি সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? মানে তোমরা যদি শুধু খেয়াল করে একবার শোনো, আশা করি এখানে কোনো কনফিউশন থাকার কথা না। তারপরে যদি কারো কোনো কনফিউশন বা ডাউট থাকে, কোশ্চেন করতে পারো। এনি কনফিউশন? এনি কনফিউশন? নো। ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। গুরুত্বপূর্ণ দুইটা প্রবলেম সলভ করব ডপলার ইফেক্ট এর রিলেটেড। ফার্স্ট প্রবলেমটা একটু দেখো। A driver is caught going through a red light. হ্যাঁ, এটা লাল আলো, সে, আমি একটু ড্র করি, আসলে ড্র না করলেও তোমরা বুঝতে পারবা, তোমরা তো আর এখন ছোট ক্লাসে না, তারপরেও আমি ড্র করি ইন্টারেস্টিং করার জন্য, যাতে আরো সহজে সবাই বিষয়টা বুঝতে পারো। তো এটা হচ্ছে আমাদের ট্রাফিক লাইট। তোমরা তো ট্রাফিক লাইটের এক্সপিরিয়েন্স সবার আছে, সবাই জানো আসলে বিষয়টা। ট্রাফিক লাইট, এই যে আমাদের রোডের মধ্যে ট্রাফিক লাইটটা এখানে এভাবে থাকে। আমি এটাকে ফিল করে দিই। ফিল করব কিভাবে? ফিল, হ্যাঁ, লাল দিয়ে। হলো না তো। এনি হাউ করে ফেলি। ফিল সলিড কালার। স্যার ওই জায়গায় ইঙ্ক আছে স্যার, ইঙ্ক দিলে হয়ে যাবে। ইনকের অপশনে স্যার এর সাথে বাস স্যার আরো বাই, জি স্যার এটার হ্যাঁ, বাই স্যার একটু ইরেজার না উপরে। এটা দিলে ইনক অপশন কোথায়? এইটা, জি স্যার রাইট। এটা স্যার। হ্যাঁ, এটা ব্ল্যাক হয়ে গেল, সে কালার চেঞ্জ করি, একটু রেড করলে জি স্যার তো হলো। রেড লাইট থাকে, তো রেড লাইটটা যেহেতু থাকে এই কারণে কালারটা স্যার করি। গান ছেড়ে উপরে থেকে স্যার। এইটা, এই যে এখানে কালার চেঞ্জ করে রেড নিয়ে নিই। ইয়েস, ডান। তো এই হচ্ছে, কোথায় গেল? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ লাইট। হ্যাঁ, মানে হচ্ছে রোডে যে ট্রাফিক লাইট। তো দেখো, ড্রাইভার ইজ কট গোয়িং থ্রু এ রেড লাইট। তাকে ধরা হয়েছে। সে কি করছে? সে, ড্রাইভার গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, এখানে রেড লাইট ছিল, সে রেড লাইট না দেখেই চলে গেছে, বা রেড লাইটকে ক্রস করে সে চলে গিয়েছে। ওকে, তো রেড লাইট ক্রস করলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে, তাকে ধরা হবে। এখন কথা হচ্ছে কি ঘটেছে তারপরের ঘটনা একটু চিন্তা করো। ইনিশিয়াল ঘটনাটা কি, যে রেড লাইটটাকে সে ক্রস করে চলে গেছে, এই কারণে তাকে ধরা হয়েছে। এ ড্রাইভার ইজ কট গোয়িং থ্রু এ রেড লাইট। দ্য ড্রাইভার ক্লেমস টু দ্য জাজ। তাকে ধরে আবার কোর্টে নেওয়া হয়েছে, কোর্টে তোলা হয়েছে, যে কেন তুমি রেড লাইট দেখে ক্রস করে চলে গেলে। সে এক্সপ্লেইন করতেছে জাজকে that the color she actually saw was green. কি বিষয় দেখো, চিন্তা করো, লাল আলো জ্বলে আছে, বাট সে বলতেছে আমি তো লাল আলো দেখিই নাই, দেখছি গ্রিন, সবুজ আলো। তো এই কথা এখন কে প্রুভ করবে? মানে কে সত্য কে মিথ্যা? পুলিশ তো লাল আলো জ্বালায় রাখছে, তার কাছে তো প্রমাণ আছে, এই সময় থেকে এই সময় লাল আলো ছিল। আর যে ড্রাইভার, সে ড্রাইভার আবার ক্লেম করতেছে যে আমি লাল আলো দেখি নাই, গ্রিন আলো দেখেছি, সবুজ আলো দেখেছি। তাহলে কে সত্য এবং কে মিথ্যা? প্রকৃতপক্ষে তোমরা কি কমেন্ট করতে পারবা যে কে সত্য এবং কে মিথ্যা? যদি বলি তোমাদের, কমেন্ট করো যে কে সত্য কথা বললো আর কে মিথ্যা দুইজনই কথা বললো। সত্যি স্যার। দুইজনই দুইজনই সত্যি সত্যি। কথা বলেছে, ভেরি গুড, এক্স্যাক্টলি কারেক্ট আনসার। আসলে কি, দুইজনই সত্যি কথা বলেছে। হ্যাঁ, মানে যে পুলিশ, সে তো সত্যি কথা বলছেই, তার কাছে তো এভিডেন্স আছে, প্রমাণই আছে যে লাল হলো, সে জ্বালায় বসে আছে। বাট ড্রাইভার যে মিথ্যা কথা বলছে তা না। কিন্তু এই দুইজনই যে সত্যি কথা বলছে, আইনস্টাইন যদি এই রিলেটিভিটি না ইনভেন্ট করতো, তাহলে
কখনোই প্রমাণ করা যেত না। ড্রাইভারের কথা যে সত্য, ড্রাইভার যে সত্য কথা বলতেছে এই জিনিসটা কিন্তু প্রমাণ করা পসিবল হতো না। কার কারণে পসিবল হলো? আইনস্টাইন যেহেতু রিলেটিভিটির বিষয়টা আলোচনা করছে, ডপলার ইফেক্টের বিষয়গুলো যখন মানুষের সামনে আসছে তখন কিন্তু জাস্ট তার কথা মানতে বাধ্য যে আসলে সে গ্রিন দেখেছে। বুঝতে পারছো? তো এই হলো ঘটনা। এখন কেন গ্রিন দেখেছে সেই বিষয়গুলো দেখবো এবং পরবর্তী কি চাওয়া হয়েছে সেই অনুসারে আমরা প্রবলেমগুলো সলভ করব। তাহলে এখানে বলা হচ্ছে যে আসলে সে যেটা দেখেছে তার ফ্রিকোয়েন্সি নিউ দিয়ে লেখা হয়েছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে 5.60 ইন্টু 10^14 হার্জ। কে দেখেছে? ড্রাইভার। ড্রাইভার যে আলোটা দেখছে, ড্রাইভারের আলোটাকে গ্রিন কোনটা? এটাই তো। তো ড্রাইভারের আলো সে দেখেছে যে ওখান থেকে এই ধরনের আলো দেখেছে। আর বাস্তবিক আলোটা, রিয়েল আলোটা হচ্ছে লাল। রিয়েল আলো কি এখান থেকে আসলে বেরোচ্ছে কি ধরনের আলো? বেরোচ্ছে লাল আলো, রেড। আমি এই যে ওয়েভ আকারে দেখাচ্ছি, রেড বেরোচ্ছে। তাহলে এই রেড এর ফ্রিকোয়েন্সি এবং গ্রিনের ফ্রিকোয়েন্সি বিষয়টা দেওয়া আছে। রেড এবং গ্রিনের ফ্রিকোয়েন্সি দেখো, এই গ্রিনের যে ফ্রিকোয়েন্সি, গ্রিনের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে নিউ ইজ ইকুয়ালস টু 5.60 ইন্টু 10^14। ভালো করে লিখি, 10^14 হার্জ। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এর ভ্যালু। তো আমরা ফ্রিকোয়েন্সিকে নিউ দিয়ে লিখি নাই, এফ দিয়ে লিখেছি। আমরা নিউ দিয়েও লিখতে পারি। আমরা এই যে এখানে এফ দিয়ে লিখেছি, তো এফ অথবা নিউ কোনো, এটা হচ্ছে আমাদের আর্থার বাইজারের বইয়ে লিখেছে হচ্ছে নিউ দিয়ে, আবার ইউনিভার্সিটি অফ ফিজিক্সে ফ্রেডম্যানের বইয়ে লিখেছে এফ দিয়ে। তো দুইটাই অ্যালাউ, সব এই সিম্বল দুইটাই ফ্রিকোয়েন্সির জন্য সারা ওয়ার্ল্ড ওয়াইডই অ্যালাউ। ওকে। আর এটা হচ্ছে আমাদের রেড, রেডের জন্য যেটা সেটা নিউ জিরো। নিউ জিরো, আসলে এখানে নিউ জিরো লেখা উচিত ছিল না, কারণ তোমাদেরকে এটাও আইডেন্টিফাই করার দরকার ছিল। নিউ জিরো দেখে আমরা বুঝে ফেলতে পারি যে এটা রিয়েল ফ্রিকোয়েন্সি, কিন্তু নিউ জিরো না থেকে এগুলা থাকবে না হয়তো। প্রবলেম মনে করো এই নিউ জিরোও নাই, নিউও নাই, এর মধ্যে লেখা নাই। তোমাদের তখন আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ দ্য রিয়েল ফ্রিকোয়েন্সি অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তোমরা বলো যে রেড কালারটা রিয়েল ফ্রিকোয়েন্সি নাকি গ্রিন কালার রিয়েল ফ্রিকোয়েন্সি? এই দুইটার মধ্যে কোনটা রিয়েল ফ্রিকোয়েন্সি? কার রিয়েল ফ্রিকোয়েন্সি? স্যার ড্রাইভারের জন্য গ্রিনটা রিয়েল ফ্রিকোয়েন্সি। ড্রাইভারের জন্য গ্রিন না, দেখো ড্রাইভারের জন্য বিষয়টা না। আলো আসতেছে কোত্থেকে? আলো আসতেছে ট্রাফিক লাইট থেকে, তাই না? আলো বেরোচ্ছে কোন জায়গা থেকে? আলো বেরোচ্ছে ট্রাফিক লাইট থেকে। তো যে আলোটা ট্রাফিক লাইট থেকে বেরোচ্ছে সেটা কি গ্রিন? রেড না স্যার রেড। সেটা কি রেড? সেটা হচ্ছে রেড। তার মানে কি রেড হচ্ছে আমাদের রিয়েল। আলো বেরোচ্ছে যেখান থেকে সেটা কি তার রিয়েল। 4.80 ইন্টু 10^14। কিন্তু ড্রাইভার গ্রিন দেখলো কেন? কারণ সে হাই স্পিডে আসতেছিল, অনেক স্পিডে আসতেছিল। এই অনেক স্পিডে আসার কারণে সে রেডকে গ্রিন দেখেছে। তার মানে এটা হচ্ছে তার রিলেটিভ। এটা সে দেখেছে, তার কাছে এরকম মনে হয়েছে, বাট রিয়েল কোনটা? রিয়েল হচ্ছে রেড। আমাদের রেড। রিয়েলটা হচ্ছে রেড। আর রিলেটিভকে ড্রাইভার যেটা দেখলো, সে খুব হাই স্পিডে আসার কারণে দেখলো যে গ্রিন হয়েছে, আসলে রিয়েল ছিল রেড। তো এই বিষয়টা বুঝতে হবে যে কোনটা রিয়েল এবং কোনটা প্রপার, কোনটা প্রপার বা রিয়েল অথবা কোনটা হচ্ছে রিলেটিভ। এই দুইটা আইডেন্টিফাই করতে হবে। আমরা পরবর্তী প্রবলেমেই দেখবো যে ওইটা কিভাবে আইডেন্টিফাই করতে হয়। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে, দেখো বলেছে এই যে বিকজ অফ দ্য ডপলার ইফেক্ট সেই ঘটনা, তারপরে দ্য জাজ ইজ অ্যাকসেপ্ট দিস এক্সপ্লানেশন। জাজকে তো অবশ্যই এক্সপ্লানেশন মানতে হবে, কারণ অলরেডি প্রুভড আইনস্টাইনের রিলেটিভিটি। অ্যান্ড ইনস্টেড ফাইনস আর ফর স্পিডিং অ্যাট দ্য রেট অফ $1 ফর ইচ কিলোমিটার পার আওয়ার শি এক্সিড দ্য লিমিট। তো এই কারণে সে যে রেড লাইট ক্রস করছে তার কারণে তাকে কোনো ফাইন করতে পারে নাই, কারণ সে তো প্রপারলি এক্সপ্লেইন করতে পেরেছে যে আমি গ্রিন দেখেছি, আমার তো কোনো দোষ নাই। সেও ট্রু, আবার কি পুলিশও ট্রু, দুজনই ট্রু, দুজনের ঘটনাই জাজ মেনে নিল। সেই কারণে সেই ট্রাফিক লাইটকে ক্রস করেছে, এই কারণে তাকে কোনো জরিমানা করে নাই, করতে পারে নাই। তাহলে কিসের কারণে জরিমানা করলো? সে যে হাই স্পিডে মুভ করেছে, সে স্পিড লিমিট ক্রস করে আরো বেশি স্পিডে মুভ করেছে, এক্সিড করেছে। লিমিট যেটা দেওয়া ছিল তাকে এক্সিড করেছে। লিমিট ছিল 80 কিলোমিটার পার আওয়ার, এটাকে এক্সিড করেছে, এটাকে অতিক্রম করে আরো বেশি লিমিটে সে মুভ করেছে। এই কারণে তাকে ফাইন করা হয়েছে। ফাইন করা হয়েছে প্রতি এই 80-র পরে পার কিলোমিটার আওয়ারে $1 করে। 80 কিলোমিটার, 80 কিলোমিটারের পরে যা ক্রস করেছে
সেটার জন্য কত $1 করে। তাহলে আমাকে বের করতে হবে যে আসলে তার স্পিড কত ছিল। আমার রিয়েল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে তার স্পিডটা কত আছে, কত ছিল, ড্রাইভার কত স্পিডে মুভ করতেছিল। তাহলে এখানে খুবই ইন্টারেস্টিং, বলো আমরা এখানে কোন ইকুয়েশনটা চুজ করব? এটা কি মুভিং টুয়ার্ডস এর ইকুয়েশন চুজ করব নাকি মুভিং অ্যাওয়ের ইকুয়েশন চুজ করব? কোন ইকুয়েশনটা চুজ করব? মুভিং টুয়ার্ডস। মুভিং টুয়ার্ডস, মুভিং টুয়ার্ডস, সবাই বুঝতে পারতেছো কোন ইকুয়েশন চুজ করব? মুভিং টুয়ার্ডস এর ইকুয়েশন। এবং মুভিং টুয়ার্ডস এর ইকুয়েশনটা কি? f is equals to f naught root over c, যেহেতু টুয়ার্ডস তাহলে কি হবে, প্লাসটা উপরে যাবে, c plus u divided by c minus u। এই জায়গায় যে ভ্যালুগুলো দেওয়া আছে, এখন এই ভ্যালুগুলো দিয়ে আমাদেরকে u বের করতে হবে। তাহলে আমরা একটু সাইড চেঞ্জ করে নিয়ে আসি, f divided by f naught করি, f divided by f naught, তাকে আবার স্কোয়ার করে দেই, যেহেতু রুট আছে স্কোয়ার করে দিলাম। তাহলে রাইট সাইডে রুট ক্যান্সেল হয়ে গেল, থাকবে হচ্ছে c plus u divided by c minus u। ওকে, তো এই ইকুয়েশনে এখন দেখো, এই ইকুয়েশনে f divided by f naught, এই যে f by f naught এর ভ্যালুগুলো বসিয়ে দেই, বসিয়ে তাকে স্কোয়ার করি। তো একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, দুইটা ইকুয়েশনে ইনটু 10 টু দি পাওয়ার 4 আছে, ইনটু 10 টু দি পাওয়ার 4 আছে, ডিভাইডেড করলে কিন্তু 10 টু দি পাওয়ার 4 চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা একটু চালাকি করতে পারি সহজে করার জন্য, ওই 10 টু দি পাওয়ার 4 লিখবো না, না লিখে 5.60 ডিভাইডেড বাই 4.80 লিখলাম। উপরেও 10 টু দি পাওয়ার 4 থাকবে, নিচেও 10 টু দি পাওয়ার 4 থাকবে, তো সেটা তো ক্যান্সেল হয়েই যাবে। এটাকে 5.60 ডিভাইডেড বাই 4.80 এটা স্কোয়ার করলাম, ইজ ইকুয়ালস টু কি আসবে, c প্লাস ইউ ডিভাইডেড বাই সি মাইনাস ইউ। এই স্কোয়ার করে রেজাল্টটা কি আসে তোমরা একটু বলো। 5.60 ডিভাইডেড বাই 4.80, এটা ডিভাইডেড করে স্কোয়ার করো, 1.36 is equals to c plus u divided by c minus u। 1.36 is equals to c plus u divided by c minus u। এখন আমরা সাইড চেঞ্জ ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে হবে 1.36 c minus 1.36 u is equals to c plus u। ওকে, এখন কি করব, আমরা ইউ গুলোকে এক পাশে নিয়ে যাব এবং সি কে এক পাশে নিয়ে আসব। তাহলে এখানে দেখো ইউ এর সাথে, এই ডান পাশের ইউ এর সাথে যদি 1.36 ও পাশে চলে যায় প্লাস হবে, প্লাস হয়ে 1 প্লাস হলে 2.36 হবে, 2.36 ইউ ইজ ইকুয়ালস টু, এখানে সি চলে আসলে 1 কমে যাবে, এখানে 1.36 মাইনাস সি হবে, তার মানে 0.36 সি। তাহলে এখন ইউ ইজ ইকুয়ালস টু, দেখো কি আসে, ইউ ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেশন শুরু করো, কি করবা, 0.36 তার সাথে সি মাল্টিপ্লাই করবা, সি এর ভ্যালু তো সবাই জানো, সি এর ভ্যালু তো জানোই, সি এর ভ্যালু কত, 3 পয়েন্ট কত হবে সি এর ভ্যালু, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই হচ্ছে 2.36। তাহলে দেখো এখন ভ্যালুটা কত আসে, এর ভ্যালুটা কত আসে দেখো, স্যার 4.5 10 to the power 7। 4.5, 5 এর পরে কিছু আছে আর, 576 স্যার আমারটা তো 4.6 আসছে স্যার। 4.57, তাহলে 8 নেই, 8, 4.58 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার পার সেকেন্ড। ওকে, এত মিটার পার সেকেন্ড হলো। আমরা কিসে বের করলাম, মিটার পার সেকেন্ডে। কিভাবে বুঝতে পারলাম যে মিটার পার সেকেন্ডে বের করেছি, কারণ যে আলোর বেগ যেটা সিকে নিয়েছি মিটার পার সেকেন্ডে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এই কারণে আমাদের রেজাল্ট আসলো মিটার পার সেকেন্ডে। কিন্তু এখানে লিমিট দেওয়া আছে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ারে, কিসে দেওয়া, কিলোমিটার পার আওয়ারে দেওয়া, যে কত, এত কিলোমিটার পার আওয়ার, সেই ভ্যালুটা দেওয়া। তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারে এখন কনভার্ট করতে হবে, তাহলে না বুঝতে পারবো যে আমার
এক্সিড করলো কিনা, 80 কিলোমিটার পার আওয়ার এক্সিড হলো কিনা সেটা আমি বুঝতে পারবো। তাহলে যে ভ্যালু, এটাকে আমরা এখন এখানে একটা বক্স করি, বা পাশে লিখি এটা। এখানে আমাদের ভ্যালুটা হচ্ছে u is equals to 4.58 into 10 to the power 7, উপরে হচ্ছে মিটার আর নিচেই হচ্ছে মিটার পার সেকেন্ড, মানে কি নিচেই সেকেন্ড। তো উপরে মিটার, এত মিটার, আর নিচে হচ্ছে 1 সেকেন্ড। এটা লিখলাম এই কারণে যে আমরা কিলোমিটার আর আওয়ারে কনভার্ট করব। আমি কনভার্সনটা দেখিয়ে দিচ্ছি, ভালোভাবে খেয়াল করো কিভাবে কনভার্ট করি। উপরে মিটার আছে, তো মিটারকে আমি এখন কিলোমিটারে কনভার্ট করব। যেহেতু মিটার থেকে কিলোমিটার বড়, তাহলে ডিভাইডেড করতে হবে 1000 দিয়ে। তাহলে লিখি 4.58 ইন্টু 10 to the power 7 ডিভাইডেড বাই হচ্ছে 1000। কিলোমিটারকে 1000 দিয়ে ডিভাইডেড করলাম, তো মিটারকে 1000 দ্বারা ডিভাইডেড করলাম, হয়ে গেল কিলোমিটার। নিচে ডিভাইডেড দেখো 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে আমরা আওয়ারে কনভার্ট করব। আমরা জানি যে 1 আওয়ারে হচ্ছে 3600, 3600 এত সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডকে আওয়ারে নিলে এটা দিয়ে ডিভাইডেড করলাম। তাহলে এখন বলো এই ভ্যালুটা কত আসে, এটাকে ক্যালকুলেট করে রেজাল্টটা বলো। স্যার 1.64 into 10 to the power 7 from 10 to the power 8 স্যার 1.64 into 10 to the power 8 স্যার। এত কিলোমিটার, দেখো এত কিলোমিটার পার আওয়ার হলো। কিন্তু আমাকে বের করতে হবে তার ফাইন কত আসছিল, তার ফাইন আসছিল কত। তো বলছে যে 80 কিলোমিটারের পরে যত কিলোমিটার যাবে প্রতি কিলোমিটারের জন্য 1 টাকা বা $1 করে ফাইন, প্রতি কিলোমিটার পার আওয়ারের জন্য $1 করে ফাইন। তাহলে তার ফাইন না হবে, আমি লিখি এখানে যে তার ফাইনটা কত হবে। এই হচ্ছে তার স্পিড, এর থেকে 80 বাদ যাবে, 80 পর্যন্ত তো তার কোনো ফাইন হবে না, 80 বাদ যাবে, 80 পর্যন্ত তার কোনো ফাইন হবে না। তাহলে এটা 1.64 ইন্টু 10 to the power 8 মাইনাস হচ্ছে 80 ইন্টু হচ্ছে $1। ডলারটাকে আবার আগে লিখতে হয়, $1 সাইনটা আগে লিখতে হয়, পরে লিখলে হবে না। এই $1 ইন্টু $1, কারণ এই 80 বাদ দিলে যত থাকবে প্রতিটার জন্য $1 করে তার টাকা দিতে হবে। তাহলে দেখো কত ডলার তাকে ফাইন দিতে হয়। মাইনাস করো 80 এখন এটা থেকে। স্যার 164 মিলিয়ন ডলার। 164 মিলিয়ন ডলার, ঠিক আছে। তাহলে এটা কিন্তু চেঞ্জ হয় না, এত বড় ভ্যালু থেকে 80 বাদ দিলে কিন্তু আলটিমেটলি তেমন কোনো চেঞ্জ হয় না, তাই না। 38 হবে, তো 38 হবে, আলটিমেটলি এরকম হবে 38 হবে, কোনো চেঞ্জই নাই। এটাকেও 4ই লেখা যায়, তবে একটু ডিফারেন্স করার জন্য এভাবে লিখলাম ইনটু 10 to the power 8 এত ডলার। দেখো এত ডলার তাকে ফাইন দিতে হবে। স্যার তার থেকে এক- রেড লাইট ভাঙার ফাইনটা দিয়ে দিলে বেটার হইতো। হ্যাঁ, কি ফানা বুঝতে পারি নাই। স্যার ও এত ফাইন না দিয়ে রেড লাইটের ফাইনটা দিলেই বেটার হইতো। না, রেড লাইট ভাঙে নাই, রেড লাইট ক্রস করছে, তাহলে তো তার ফাঁসি হবে। মনে করে কাউকে যদি মেরে ফেলতো বা কোনো কিছু হতো, আরো সিরিয়াস জেল টেল হয়ে যেত এরকম। এনি হাউ হয়তো আরো বড় কোনো অপরাধ হইতো রেড লাইট ক্রস করার কারণে, কিন্তু সেটা তো সে বেঁচে গেছে। কিন্তু বেঁচে গেছে মানে এটা আসলে এই কারণে বোঝানো হচ্ছে, এই প্রবলেমটি দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে বাস্তবিক পক্ষে আমরা যদি এই ডপলারের ইফেক্ট বুঝতে চাই বা রিলেটিভিটির ইফেক্ট বুঝতে চাই, এত স্পিডে যেতে হবে যে ওই স্পিডে স্বাভাবিক আমরা কখনো যাই না। স্বাভাবিক আমাদের লাইফে কখনো অত স্পিডে আমাদের ফিল করতে হয় না, বা আমরা এক্সপিরিয়েন্স কখনো করি না। যদি করতাম তাহলে দেখো এরকম বিষয়টা দাঁড়াতো। হ্যাঁ, মানে এত টাকা তো বিল গেটস ছাড়া আর কেউ এই এত জরিমানা দিতে পারবে না। হয়তো ওই কোনো গাড়ি বানাইতে পারবে টাকা পয়সা খরচ করে, এবং ওই স্পিডে গেল, ওই টাকা পয়সা দিতে পারবে। সাধারণ মানুষ কি আর এত টাকা জরিমানা আসলে জরিমানা দিতে পারবে? বলো, না স্যার। বিষয়টা বুঝতে পেরেছো? তো এটা হলো আমাদের রিলেটিভিটির ফ্যাক্ট গুলো, যে আসলে ভবিষ্যতে যদি হয়, সাপোজ আরো 1000 ইয়ার্স পরে যদি রিলেটিভিটির হলো, বা এমন কোনো স্পেসক্রাফট আসলো যে বাস্তবিক পক্ষে আলোর বেগের কাছাকাছি যেতে পারছে,
বা অনেক স্পিডে সবকিছু যাওয়া চলাফেরা করা শুরু করছে, তখন এইরকম বিষয়গুলো ঘটতে পারে। হ্যাঁ, তখন ঘটতে পারে, আমরা সেই ধারণা ধরেই এখন থিওরিগুলা নিয়ে চিন্তা করি। আমরা 100 বছরের পরের ঘটনা চিন্তা করি। সায়েন্স কিন্তু এভাবেই হয়। এখন আমরা যা দেখছি, এখন যেসব টেকনোলজি দেখছি, এটা একদিনে হয় নাই। বিগত 100 বছর ধরে থিওরিটিক্যালি অ্যানালাইসিস করে 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 কিন্তু এখন প্র্যাকটিক্যালি আসছে। এখন আমরাও এরকম অ্যাডভান্স, যেহেতু মডার্ন মানে কি, আরো ভবিষ্যতে আমরা অ্যাপ্লাই করার মতো চিন্তা ভাবনা এখন শুরু করছি, যে এভাবে রিসার্চ করতে করতে, স্টাডি করতে করতে একদিন না একদিন দেখা যাচ্ছে নতুন নতুন ভালো ভালো টেকনোলজি আরো চলে আসছে, যেখানে স্পিড গুলো আরো অনেক ডেভেলপ হয়েছে। এখন যে স্পিডে একটা ট্রেন চলে বা একটা বাস চলে, তখন দেখা যাচ্ছে তার থেকে আরো 20 গুণ, 100 গুণ বা 200 গুণ বেশি স্পিডেও চলতে পারবে। এভাবে টেকনোলজি গুলো গ্রাজুয়ালি ডেভেলপ হবে। তো এখনো এটা হয় নাই প্র্যাকটিক্যালি, আমরা এগুলার এক্সপিরিয়েন্স এখনো পাই নাই। হয়তো আরো 100 বছর 200 বছর পরে পেলেও পেতে পারি। বুঝা গেছে বিষয়টা? এই প্রবলেমটা ক্লিয়ারলি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমরা একই টাইপের আরেকটা প্রবলেম করব। সেকেন্ড প্রবলেম দেখো, এই ডিস্ট্যান্ট গ্যালাক্সি, এই ডিস্ট্যান্ট মানে বোঝায় কি আমাদের অনেক দূরে আরেকটা গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে হচ্ছে আমাদের গ্যালাক্সি। এ ধরনের আরো দূরে একটা গ্যালাক্সি, তার নাম হচ্ছে কনস্টেলেশন হাইড্রা আমাদের থেকে দূরবর্তী একটা গ্যালাক্সি। ওই গ্যালাক্সি ইজ রিসিডিং ফ্রম দ্য আর্থ অ্যাট 6.12 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। দেখো, ওই গ্যালাক্সিটা আমাদের আর্থের সাপেক্ষে বা আর্থ থেকে দূরে সরে যাচ্ছে, এবং কত স্পিডে দূরে সরে যাচ্ছে? 6.12 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড স্পিডে দূরে সরে যাচ্ছে। এটা বাস্তব। একটা আমাদের ইউনিভার্স খুব দ্রুত এক্সপান্ড করে। আমরা ইমাজিনই করতে পারি না যে এত হাই স্পিডে এক্সপান্ডিং হচ্ছে আমাদের এই যে ইউনিভার্সের মধ্যে আমাদের গ্যালাক্সি, আমাদের আমাদের গ্যালাক্সি থেকে শুরু করে আমাদের প্ল্যানেট, সোলার সিস্টেম, তারপরে আমাদের যত ব্ল্যাক হোল বা আমাদের অন্যান্য যা কিছু আছে, সবকিছু কিন্তু আমাদের এই ইউনিভার্সের মধ্যে, এবং সবকিছু নিয়ে একটা ইউনিভার্স এভাবে এক্সপান্ড করতে থাকে। আর এক্সপান্ড যখন হয়, তখন ইউনিভার্সের একটা সোলার সিস্টেম থেকে বা একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি দূরে সরে যায়। একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি খুব দূরে দূরে সরে যেতে থাকে, প্রতি সেকেন্ডে দূরে সরে যেতে থাকে। বাট আমরা ফিল করতে পারি না। আমরা যেহেতু গ্যালাক্সির মধ্যে ছোট একটা সোলার সিস্টেম, তার মধ্যে ছোট একটা প্ল্যানেট, এখানে থাকি, তো আসলে মূলত আমরা সহই দূরে সরে যাচ্ছি। এই কারণে আমরা বুঝতে পারবো না। আমরা সবই সবসময় কন্টিনিউয়াসলি একটা মোশনের মধ্যে আছি, কিন্তু আমরা সেটা, যেমন আর্থের সাথেই আমরা চিন্তা করি, আর্থের উপরে আমরা বসবাস করতেছি, কিন্তু আর্থ কন্টিনিউয়াসলি মোশনে আছে, মুভমেন্টে আছে। আমরা বুঝতে পারি না, কারণ কি আমরা ওই যে আমাদেরকে নিয়েই আর্থটা রোটেট করতেছে কন্টিনিউয়াসলি কনস্ট্যান্ট মোশনে। এই কনস্ট্যান্ট যদি না হতো, মোশনটা কনস্ট্যান্ট না হয়ে একটু অ্যাক্সেলারেশন থাকলে আমরা বুঝতে পারতাম। যদি একটু বাড়া কমও হতো, 1 সেকেন্ডের জন্য যদি খুবই সামান্য পরিমাণ বাড়া কমা হতো, তাহলে আমরা বুঝতে পারতাম বিষয়টা। কিন্তু যেহেতু কনস্ট্যান্ট স্পিডে সবসময় মোশনটা আছে, এই কারণে আমরা কিছুই ফিল করতে পারি না যে আমাদের রোটেশন হচ্ছে এবং আমাদের সোলার সিস্টেম বা আমাদের গ্যালাক্সি দূরে সরে যাচ্ছে, এগুলো বুঝতে পারি না। বাট বাস্তবিক এটা, যে একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি কন্টিনিউয়াসলি প্রতি সেকেন্ডে ভালো একটা স্পিডে দূরে সরে যাচ্ছে, এবং তার একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে 6.12 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওই কনস্টেলেশন হাইডার স্পিড হচ্ছে এটা, তার মানে ইউ এর ভ্যালু হচ্ছে এটা 6.12 × 10⁻⁷ মিটার পার সেকেন্ড। By how much in a green spectral line of wavelength 500 nanometer emitted by this galaxy shifted towards the red end of the spectrum? তো দেখো, এটাকে আমরা মূলত একটা ঘটনা বলি, এটাকে যার নাম হচ্ছে রেড শিফট। পৃথিবী যে বা ইউনিভার্স যে এক্সপান্ড করতেছে, এই জিনিসটা প্রথম সায়েন্টিস্টদের একটা চিন্তার মধ্যে চলে আসছিল। সেই চিন্তাটা মানে একটা হাইপোথেটিক্যাল ধারণার মধ্যে আসছিল। সেই ধারণাকে প্রুভ করার জন্য একটা এক্সপেরিমেন্ট করা হয়। কিভাবে এক্সপেরিমেন্ট করা হয়েছে? ওই দূরের কোনো গ্যালাক্সি থেকে যে লাইট এসেছে, সেই লাইটটাকে ডিটেক্ট করার মাধ্যমে, সেখান থেকে যে সিগন্যাল আসছে লাইট আকারে, সেই সিগন্যালটা ডিটেক্ট করার মাধ্যমে, এই ধরনের একটা গ্যালাক্সি কনস্টেলেশন হাইড্রা কোনো একটা স্টার থেকে আলো আসছে, সেটাকে আমরা আর্থে ডিটেক্ট করেছি।
তো এখন থেকে হয়তো 50 বছর আগে আমরা ডিটেক্ট করেছি, সেই ডিটেকশনটা ছিল গ্রিন লাইট, যে সিগন্যাল পেয়েছি, আলোর যে ওয়েভ পেয়েছি সেটাকে অ্যানালাইসিস করে আমরা দেখলাম সেটা গ্রিন লাইটের ওয়েভলেন্থের সমান। সেটা কিসের সমান? গ্রিন লাইটের যে ওয়েভলেন্থ সেই ওয়েভলেন্থের সমান। কিন্তু আজ 50 বছর পরে এসে সেই একই লাইট আবার ডিটেক্ট করে দেখা যাচ্ছে সেটা গ্রিন নাই, সেটা রেড হয়ে গিয়েছে। গ্রিন না হয়ে কি হয়েছে? রেড হয়ে গেছে। তো এখন আমরা তাকে রেড দেখতে পাচ্ছি। তো গ্রিন থেকে রেডের দিকে শিফট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় রেড শিফট। আর এটা কেন হলো, কি কারণে এটা হতে পারে? যেহেতু এটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, গ্যালাক্সিটা আমাদের থেকে গ্রাজুয়ালি আস্তে 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 দূরে সরে যাওয়ার কারণে আমরা যে রিয়েলি যেটা ছিল আস্তে আস্তে তার রিয়েলিটি বা আমাদের কাছে অবজার্ভটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমরা রিলেটিভ ইফেক্টটা তখন অবজার্ভ করতে পারতেছি। কেন রিলেটিভ ইফেক্ট অবজার্ভ হচ্ছে? যেহেতু অনেক হাই স্পিডে গ্যালাক্সিটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমাদেরকে এখন বের করতে হবে যে কতটা ওয়েভলেন্থ, কতটা শিফট হয়ে যাচ্ছে, কতটুকু ওয়েভলেন্থ শিফট হবে। তো আমাদের এখানে ডপলার ইফেক্টের ঘটনা অ্যাপ্লাই করতে হবে বা ডপলার ইফেক্টের ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কি বলতে পারবা যে আমরা ডপলার ইফেক্টের কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করব ডিস্ট্যান্ট গ্যালাক্সি এই কনস্টেলেশন হাইডার এই প্রবলেমটা সলভ করতে? কোন ইকুয়েশনটা, কোনটা হবে? এখানে কি টুয়ার্ডস এর ইকুয়েশন হবে নাকি অ্যাওয়ের ইকুয়েশনটা হবে? অ্যাওয়ে স্যার। কোনটা হবে? অ্যাওয়ে, তাই না? কনস্টেলেশন হাইড্রাটা আমাদের আর্থ থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের আর্থ তো এখানেই আছে, আর কনস্টেলেশন হাইড্রা আর্থ থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে অ্যাওয়ের ইকুয়েশন হবে। তাহলে দেখো আমরা অ্যাওয়ের ইকুয়েশন নিলে f ইকুয়ালস টু, ইকুয়েশনটা হবে f ইকুয়ালস টু f নট রুট ওভার c, প্লাস উপরে হবে না মাইনাস উপরে হবে? বলো আমাদের অ্যাওয়ের ইকুয়েশনে কোনটা উপরে হবে? মাইনাস সি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে সি প্লাস ইউ। এই হচ্ছে আমাদের অ্যাওয়ের ইকুয়েশন। তো এখানে আমাকে কি বের করতে হবে? ওয়েভলেন্থ বের করতে হবে। এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ নট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এফ কে এখন আমরা ওয়েভলেন্থের মাধ্যমে লিখতে পারি কিভাবে? যে সি ডিভাইডেড বাই ল্যামডা, এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা। আবার ডান পাশে এফ নট ইজ ইকুয়ালস টু হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা নট। তো এফ ইজ ইকুয়ালস টু সি বাই ল্যামডা আর এফ নট হচ্ছে সি ডিভাইডেড বাই ল্যামডা নট রুট ওভার সি মাইনাস ইউ ডিভাইডেড বাই সি প্লাস ইউ। এই ইকুয়েশন থেকে মূলত এখন আমরা ল্যামডা ফাইন্ড আউট করে ফেলতে পারবো। আমাদের ল্যামডা নটটা দেওয়া আছে, তাই না? প্রথমে আমরা কি দেখেছিলাম? আমরা রিয়েলি পাচ্ছিলাম হচ্ছে গ্রিন। প্রথমে যেটা পেয়েছিলাম সেটা কি? সেটা ছিল গ্রিন। এখন রিলেটিভ মোশনের কারণে আমাদের গ্রিন থেকে চলে গেল রেডে, গ্রিন থেকে রেড হয়ে গেল। তাহলে আমাদের রিলেটিভটা হচ্ছে রেড। সেই রেডের ওয়েভলেন্থ কত সেটা মূলত আমাদেরকে বের করতে হবে। তাহলে বলো তো ল্যামডা বের করব নাকি ল্যামডা নট বের করব? আমাদের কোন ভ্যালুটা বের করতে হবে? আমাদেরকে রিলেটিভটা বের করতে হবে, ল্যামডা নট। কোনটা বের করতে হবে? ল্যামডা নট বের করতে হবে, রিলেটিভ। এখানে কিভাবে আমরা বুঝবো যে আমাদেরকে ল্যামডা নট বের করতে হবে? কোশ্চেনটা একটু পড়লেই বুঝতে পারবো। দেখো, বাই হাউ মাচ ইজ এ গ্রিন স্পেকট্রাল লাইন অফ ওয়েভলেন্থ ইমিটেড বাই দিস গ্যালাক্সি শিফটেড টুয়ার্ডস দ্য রেড। তার মানে এই যে বাই হাউ মাচ মানে গ্রিন স্পেকট্রাল লাইন হচ্ছে ইমিট হচ্ছে কোথা থেকে? ওই গ্যালাক্সি থেকে। তো গ্যালাক্সি থেকে রিয়েলি যেটা বের হচ্ছে, ইমিট হচ্ছে, সেটার কালার কি? রিয়েলি যেটা ইমিট হচ্ছে গ্যালাক্সি থেকে যেটা বের হচ্ছে সেটার কালার হচ্ছে গ্রিন। তাহলে গ্রিনটা কি রিয়েল না আমাদের রিলেটিভ? বলো। গ্রিনটা হচ্ছে আমাদের রিলেটিভ স্যার। রিয়েল। কেন রিলেটিভ? রিলেটিভ কেন? দেখো আবার ওই সেন্টেন্সটা বোঝো। সেন্টেন্সটা বলেছে যে আমাদের এই কনস্টেলেশন হাইড্রা থেকে যে লাইটটা ইমিট হচ্ছে, এই যে ইমিটেড বাই দিস গ্যালাক্সি, গ্রিন লাইট ইজ ইমিটেড বাই দিস গ্যালাক্সি। কি বলেছে? গ্রিন স্পেকট্রাল লাইন হুইচ ইজ গ্রিন স্পেকট্রাল লাইন অফ ওয়েভলেন্থ দিস ইজ ইমিটেড, তাই না? এটা ইমিটেড। কোন লাইটটা ইমিটেড হচ্ছে? গ্রিন লাইট। তাহলে কনস্টেলেশন হাইড্রা থেকে কি লাইট বের হচ্ছে? গ্রিন লাইট। বাট আমরা দেখছি কি? আমরা দেখছি কি? রেড। আমাদের দিকে আমরা যখন মেজার করতেছি তখন শিফটেড টুয়ার্ডস দ্য রেড, তখন রেডের দিকে চলে গিয়েছে। তাহলে রিয়েলি আমাদের যেটা সেটা কি? রিয়েলটা হচ্ছে গ্রিন। আর আমরা যেটা পাচ্ছি বা আমরা যেটা মেজার করতেছি সেটা কি? সেটা হচ্ছে রেড। তাহলে রিয়েল কোনটা, গ্রিন না রেড? গ্রিনটা স্যার রিয়েল।
গ্রিনটা হচ্ছে রিয়েল, কারণ গ্রিন হচ্ছে যেখান থেকে ইমিট হচ্ছে সেটাই গ্রিন। এটা বলেই দিয়েছে আমার প্রবলেমে যে ইমিটেড বাই দিস গ্যালাক্সি, গ্যালাক্সি যেটা ইমিট করতেছে সেটা সেটা কি, সেটা গ্রিন, তাহলে গ্রিনেরটা হবে রিয়েল। তো দেখো এখানে ল্যামডা নটের ভ্যালু হচ্ছে 500 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার, এটাকে আমরা মিটারে কনভার্ট করব। 500 ইন্টু 10⁻⁻9 মিটার, ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করলাম, আর ল্যামডা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। বাকি সব ভ্যালু তো আমরা জানি, দেখো দুই পাশ থেকে আমরা সি ক্যান্সেল করে দিলাম। সি যদি ক্যান্সেল করি তাহলে আমার ইকুয়েশন এভাবে চলে আসবে যে ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা, ল্যামডা নটটা উপরে চলে যাবে সাইড চেঞ্জ করলে। আবার এটাকে আমরা যদি স্কোয়ার করে দেই, বোথ সাইডে স্কোয়ার করি, স্কোয়ার করলে আমাদের তো সব ভ্যালুই দেওয়া আছে, এখানে স্কোয়ার করতেও পারি নাও করতে পারি, কারণ আমার বাকি ভ্যালুগুলো দেওয়াই আছে, আমাদের স্কোয়ার না করলেও হচ্ছে এখানে। তো রুট ওভার ভ্যালুগুলো বসিয়ে দেই। সি এর ভ্যালু হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড মাইনাস ইউ এর ভ্যালু আমাদের দেওয়া আছে। ইউ এর ভ্যালু কত ছিল, এই যে গ্যালাক্সি ডিস্টেন্স, গ্যালাক্সি থেকে কনস্টেলেশন হাইড্রা যে স্পিডে মুভ করে যাচ্ছে সেটা হচ্ছে ইউ এর ভ্যালুটা হচ্ছে 6.12 ইন্টু 10⁻7, 6.12 ইন্টু 10⁻7, ওকে, ডিভাইডেড বাই সি, আবারও সি এর ভ্যালু বসাই, 3 ইন্টু 10⁸, সি এর ভ্যালু প্লাস ইউ, আবার ওই একই ভ্যালু 6.12 ইন্টু 10⁻7, ওকে। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো ডান পাশে ভ্যালুটা কত আসে, ডান পাশে এর ভ্যালুটা কত আসে সেটা ক্যালকুলেট করে বের করো। কত রেজাল্ট আসে বলো, ক্যালকুলেশন করো। করেছো ক্যালকুলেশন? স্যার করতেছি স্যার। স্যার 0.813 0.813, তো এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে ল্যামডা নট ডিভাইডেড বাই ল্যামডা, আমাদের বের করতে হবে ল্যামডা, তাহলে হবে ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.813, ল্যামডা ইজ ইকুয়ালস টু 0.813 ডিভাইডেড বাই ল্যামডা নট। এখন আমরা সেই ক্যালকুলেশনটা করব। ল্যামডা নটের ভ্যালু আমাদের দেওয়া আছে 0.813 ডিভাইডেড বাই 500 ছিল, এটা 500 ন্যানোমিটার, তাহলে এখানে 500 ইন্টু 10⁻⁹, ক্যালকুলেট করো কত আসে রেজাল্ট। তো আমার তো 1.6 × 10⁻6। পুরাটা ক্যালকুলেশন করে 1 পয়েন্ট, এখানে স্যার জি 1.6 স্যার মিলিয়ন আসে স্যার 1.6 m 6 মিটার, তাই না? তাহলে দেখো কি হয়ে গেল, কত বড় হয়ে গেছে, তাই না? রেড লাইটের ওয়েভলেন্থ আমরা জানি সবচেয়ে বড় ওয়েভলেন্থ, তো এটা গেল 1.6, আর ওইটা ছিল 500 ন্যানোমিটার, আর এটা হচ্ছে 1.6 মাইক্রোমিটার। যদি তোমাদের ক্যালকুলেশন ঠিক থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট 1.6 মাইক্রোমিটার। ঠিক আছে ক্যালকুলেশন? অন্যরা ক্যালকুলেট করেছো? বাকি সবাই ক্যালকুলেশন ম্যাচ করে দেখেছো? জি স্যার ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা প্রবলেম।
এখন দেখো আজকে ডপলার ইফেক্ট পর্যন্ত শেষ হলো। তোমাদের হাতে দুইটা অপশন আছে, আরো কিছু টপিক আছে যেটা রিলেটিভিটি রিলেটেড, আমি এখানে লিখেছি স্যার এটা রিলেটিভিটি। ন্যানোমিটার হইব স্যার 6.14। আপনি স্যার একটা ইকুয়েশনে একটা ভুল লাগাইছিলেন মেবি স্যার, মেবি। কোনটা বলো? স্যার ওই 0.831 ইকুয়াল ল্যামডা বাই ল্যামডা নট বাই ল্যামডা, এই জায়গাটা স্যার ল্যামডার ভ্যালুটা ওইটা স্যার নিচে যাবে স্যার, ল্যামডা 0.81 থিটা নিচে যাবে। হ্যাঁ এই যে এখানে 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 এইটাই তো আমার আনসারটা দেখে এই জন্য ডাউট হচ্ছে, এই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম সবাই মিলাই দেখছো কিনা। দেখছো সবাই কথা বলে না আগে। ন্যানোমিটার আমার আনসারটা দেখে ডাউট লাগছে যে এরকম আনসার হওয়ার কথা না, আসলেই তাই হয়েছে। এইখানে যে চেঞ্জ করতে হবে, এখানে ইকুয়েশনটা যেভাবে লিখেছি সেভাবেই করেছ, অথচ খেয়াল করো নাই, কেউই খেয়াল করো না। ঠিক আছে, এইগুলা যদি এই যে এখন খেয়াল করো, এখন কি বলতেছে, কি ক্যালকুলেশন করতেছে, এটা খেয়াল করলে তোমার তো আর স্টাডি পড়ালেখাই করতে হবে না, এইটুকু যে বুঝতে পারলেই দেন তুমি এমসিকিউ গুলো কারেক্টলি চুজ করতে পারবে। এই জায়গায় যে ল্যামডা ইজ ইকুয়ালস টু কি হবে, ল্যামডা তো এখানে সাইড চেঞ্জ হয়ে গেলে ল্যামডা নট ডিভাইডেড বাই ওইটা হবে, তাই না? ল্যামডা নটটা উপরে যাবে, ল্যামডা নট ডিভাইডেড বাই হচ্ছে 0.813। আমি বারবার জিজ্ঞেস করতেছি তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে? এখন ভ্যালু বসাও, এখন 614 ন্যানোমিটার 15 স্যার 615 ন্যানোমিটার 615 ন্যানোমিটার, এরকম হয় না। হ্যাঁ 615 ঠিক আছে, 6.15 তো 615 ন্যানোমিটার এনএম, 650 ন্যানোমিটার। এই স্যার হচ্ছে ওই আমাদের যেটা বলছিল স্যার ওইটা ছিল পার মিটারে, তার স্যার এই মোট কতটা তরঙ্গ আছে ওইটা স্যার আগে যে ফ্রিকোয়েন্সি বলেছিল ওইটা, হ্যাঁ ওইটা হলো ফ্রিকোয়েন্সি হয়ে গিয়েছিল, বুঝতে পারছো? ওইটা যেটা ছিল ওটা ফ্রিকোয়েন্সি না, মানে ফ্রিকোয়েন্সি পার ইউনিট ওয়েভলেন্থ বা পার ইউনিট লেন্থ এরকম আসছিল বিষয়টা, ফ্রিকোয়েন্সি পার মিটার। হ্যাঁ। তো এই যে আমরা এখন ওয়েভলেন্থ পেলাম 615 ন্যানোমিটার। তো এই যে শিফট বলছে কি, আমাদের কোশ্চেন বলেছে হাউ মাচ green spectral line of the wavelength emitted by this galaxy shifted towards the red end of the spectrum, কতটুকু শিফট হবে। তাহলে আমাদের কিন্তু শিফটিং বের করতে হবে, আমাদের বলে নাই যে রেড আলোর ওয়েভলেন্থ কত সেটা বের করতে, তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের কিন্তু এখনো আনসার আসে নাই, আমরা বের করলাম এটা হলো রেডের জন্য ল্যামডা, তাহলে শিফটিংটা কি হবে, ডেল ল্যামডা ইজ ইকুয়ালস টু ল্যামডা মাইনাস ল্যামডা নট, ডেল ল্যামডা বের করতে হবে, শিফটিং কতটুকু শিফট হবে। তাহলে এখানে দেখো 650 মাইনাস হচ্ছে 500, তাহলে শিফটিং হচ্ছে 100 ন্যানোমিটার, এতটা শিফট হচ্ছে 100 ন্যানোমিটার। আর যদি শুধু বলা হয় যে কত হবে রেড আলো বা যে আলোটা আমরা রিসিভ করতেছি, যে আলোটা আমরা দেখতে পাচ্ছি তার ওয়েভলেন্থ কত, তাহলে সেটা শুধুমাত্র এতটুকু করলে আনসার হয়ে যাবে 615 ন্যানোমিটার। আর যদি আমাকে শিফটিং বের করতে বলে যে হাউ মাচ উইল বি শিফটেড, কতটুকু শিফট হয়ে যাবে, সেটা বের করতে হলে আমাদেরকে এভাবে বের করতে হবে, ল্যামডা মাইনাস ল্যামডা নট। ওকে, রিলেটিভ মাইনাস প্রপার, ডিফারেন্ট করলে 100 ন্যানোমিটার, এটাই হচ্ছে আনসার। সবার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? সেকেন্ড প্রবলেম, দুইটা প্রবলেম বুঝতে পারলে আমরা মোটামুটি মানে আমাদের ডপলার ইফেক্ট রিলেটেড যা যা প্রবলেম আছে আশা করি সবগুলো আমরা সলভ করতে পারবো। এই দুইটা প্রবলেমের মধ্যে সবগুলো প্রবলেমের সামারি হাইলাইট করে এটা ফিক্স করা হয়েছে প্রবলেমগুলো। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলতে পারো। আচ্ছা, আশা করি কোনো ডাউট নাই। এরপরে দেখো আমরা রিলেটিভিস্টিক্স মোমেন্টামের ইকুয়েশনে চলে যাব। আমি আগেও লিখেছিলাম যে রিলেটিভিস্টিক্স মোমেন্টাম পি ইজ ইকুয়ালস টু হচ্ছে পি নট প্রপার মোমেন্টাম ডিভাইডেড বাই √1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক্স মোমেন্টামের ইকুয়েশন। অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি গামা পি নট, আগেও আলোচনা করেছি কিভাবে লিখতে পারি গামা পি নট। আবার এখানে আমরা এভাবেও লিখতে পারি গামা, দেখো গামা ইন্টু পি নট হচ্ছে এম ইন্টু সি, এই এমসি কে বলা হয় রেস্ট ম্যাস। এমসি এর নাম কি, এমসি
এম কে বলা হচ্ছে, অথবা M0 দিয়েও লিখতে পারো, এটাও অ্যালাউ, অথবা শুধু MC ও লেখা যায়। এই MC এর নাম, এটার না একটা স্পেসিফিক নাম আছে, এম কে বলা হয় রেস্ট ম্যাচ। রেস্ট ম্যাচ, রেস্টে থাকলে কোন একটা অবজেক্টের ম্যাচ করতে হবে। M0 কোন একটা অবজেক্ট রেস্টে থাকলে, থামা অবস্থায় আমি যদি তার ম্যাচ মেজার করি তাহলে কত হবে, M0 অথবা M দুইটা দিয়ে লেখা যায়, এটার নামই হচ্ছে রেস্ট ম্যাচ। তো এই হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক্স মোমেন্টামের ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা ড্রাইভ করতে পারি, বাট এইসব ইকুয়েশনের ডেরিভেশন আমরা আর এখানে দেখাবো না। এর আগে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো ছিল, টাইম ডাইলেশনের ইকুয়েশন যেটা গুরুত্বপূর্ণ ছিল তার ডেরিভেশনটা দেখিয়েছি, লেন্থ কন্ট্রাকশন যেটা গুরুত্বপূর্ণ ছিল তার ডেরিভেশনগুলো দেখিয়েছি। দেখো সিমিলারলি আমরা মোমেন্টামের জন্য ইকুয়েশনটা এভাবে লিখতে পারি। তো এই ইকুয়েশন দিয়ে চাইলে আমরা রিলেটিভ মোমেন্টাম ফাইন্ড আউট করতে পারি, বা আমাদের যদি প্রপার মোমেন্টাম দেওয়া থাকে রিলেটিভ ফাইন্ড আউট করতে পারবো, রিলেটিভ দেওয়া থাকলে প্রপার ফাইন্ড আউট করা যাবে। দিস ইজ দ্য ইকুয়েশন অ্যাবাউট দ্য রিলেটিভিস্টিক্স মোমেন্টাম। এরপরে আমরা যাব রিলেটিভিস্টিক্স ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তো রিলেটিভিস্টিক্স কাইনেটিক ওয়ার্ক কীভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি, রিলেটিভিস্টিক্স ওয়ার্কের জন্য ইকুয়েশন ফাইন্ড আউট করব। আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিস্টেন্স, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু F ইনটু ডি। তো সেটাকে ইন্ডিকেশন ফর্মে আমরা লিখতে পারি। ইন্ডিকেশন ফর্মে যদি আমরা ওয়ার্ক ডানকে লিখি তাহলে ওয়ার্ক ডান হবে একটা লিমিটের মধ্যে ইন্ডিকেশন F ইনটু ডিএক্স, F ইনটু ডিএক্স। তো দেখো এই F কে এখন রিলেটিভিস্টিক্স ইকুয়েশন আকারে লিখতে হবে। F ইজ ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম dp ডিভাইডেড বাই dt। তো রিলেটিভিস্টিক্স মোমেন্টাম এটাকে আমরা লিখতে পারি mv ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার বাই সি স্কয়ার, যে উপরে যেটা লিখলাম। এখানে mc দিয়ে হচ্ছে লাইটের জন্য, আর যখন কোনো একটা স্পেসক্রাফট বা কোনো একটা অবজেক্ট হবে তার জন্য তার স্পেসিফিক ভেলোসিটি, এটা v ভেক্টর ফর্মে লিখেছি যেহেতু ফোর্সকে ভেক্টর ফর্মে দেওয়া। তো সেই ইকুয়েশনটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, F ইজ ইকুয়ালস টু ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন। এটা ফোর্সের ইকুয়েশন, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, m কনস্ট্যান্ট, তারপরে dv বাই dt থেকে আমরা অ্যাক্সেলারেশন পাই, তাহলে হবে m ইনটু a। এই জায়গায় হচ্ছে m কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তারপরে এখানে থাকবে d বাই dt, আর এখানে v নিচে থাকবে রুট ওভার 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার। তো uv আকারে দেখো এখানে এটা হচ্ছে u, আর 1 ইনটু রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার সি স্কয়ার, এটা হচ্ছে v। এটাকে আমরা uv ফরম্যাটে যদি ইন্টিগ্রেশন করি বা এখানে আমরা ডিফারেন্সিয়েট করব, ফার্স্টে আমাদের কি কাজ করতে হবে, এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। uv আকারে ডিফারেন্সিয়েট করলে আমরা এর ভিতরে এই পার্টটা পাই, ডিফারেন্সিয়েশনের ভিতরে এইটাকে ডিফারেন্সিয়েট করলে, আমি লিখি আসলে ডিফারেন্সিয়েট কি করলে কি পাবো। তো প্রথমে যদি আমরা del v বাই del t করি তাহলে সেটা অ্যাক্সেলারেশন হবে। তাহলে দেখো প্রথমে হলো অ্যাক্সেলারেশন m a ইনটু যেটা এই পার্টটি থেকে যাবে রুট ওভার, একটাকে আমরা u কে আগে ডিফারেন্সিয়েট করেছি 1 মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার থেকে যাবে। আবার এই ভিতরের পার্টটাকে, এটা রুট আছে, রুটকে আমরা পাওয়ার 1/2 আকারে লিখতে পারি। তো সেটাকে আমরা যদি 1/2 কে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আবার পাবো হচ্ছে কিউব হয়ে যায় আর কি, সেটা 3 হয়ে যাবে 1 আকারে, তাহলে 3 এই যে এইখানে এরকম হবে 1 মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার, তার উপরে পাওয়ার হবে। আমরা কি করলাম, এইটাকে ইউভি, দেখো এই পার্টটাকে ইউভি ফর্মে ডিফারেন্সিয়েট করলাম। তাহলে ইউ কে একবার আমরা কনস্ট্যান্ট রাখতে হবে, পরে আবার ভি কে কনস্ট্যান্ট রাখতে হবে। দেখো তাহলে প্রথমে আমরা ভি কে কনস্ট্যান্ট রাখলাম, এই যে রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার বাই সি স্কয়ার কনস্ট্যান্ট, এম তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এর কোনো ডিফারেন্সিয়েশন হয় না। ভি ইউ কে যদি ডিফারেন্সিয়েট করি ডেল ইউ বাই ডেল টি মিলে কি হচ্ছে, অ্যাক্সেলারেশন এ হচ্ছে। পরবর্তী পার্টে আমরা আবার কি করব, এখানে ইউ কে কনস্ট্যান্ট রাখবো, ইউ কে কনস্ট্যান্ট রেখে এই যে ভি পার্ট 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার বাই সি স্কয়ার সেটাকে ডিফারেন্সিয়েট করলাম, সেটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 1 ডিভাইডেড বাই রুট 1 মাইনাস ইউ স্কয়ার বাই সি স্কয়ার হোল টু দি পাওয়ার কিউব, মানে হোল কিউব হবে। তো এই দুইটা যোগ করলে দেখো এখানে রুট মানে কি বলতো, রুট মানে পাওয়ার কত, কোন জিনিসের যদি রুট থাকে তার রুটের পাওয়ার কত হয় জানো তোমরা, রুটের পাওয়ার কত হয়? হ্যালো স্যার হাফ হবে, হাফ স্যার, পাওয়ার হাফ। হাফ, তাই না, এটার পাওয়ার হাফ। তো হাফ আর 3 প্লাস মাল্টিপ্লাই যদি হয় গুণের বেলায়, মাল্টিপ্লাই থাকলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়।
এই কারণে দেখো এই যে এম এর ডেলে ডিএক্স, ইন্ডিকেশনে তো ডিএক্স থাকে, ইন্ডিকেশনে ডিএক্স থাকলো, আর এখানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 3/2 হলো, 3/2। এই যে এই পুরো পার্টকে আমরা ইন্ডিকেশন করলাম, পুরো এই পার্টটাকে এখন এই ডিফারেন্সিয়েট করে এই পার্ট পাবো, এখন এইটাকে ইন্ডিকেশন করব যেটা হচ্ছে ওয়ার্ক ডান। আবার ওয়ার্ক ডান হচ্ছে চেঞ্জ অফ দ্য কাইনেটিক এনার্জি। এখন এই পার্টটাকে যদি আমরা ইন্ডিকেশন করি, ইউভি ফরম্যাটে ইন্ডিকেশন করি, তাহলে আমরা ইকুয়েশনটা এই ইউভি ফরম্যাটে পেলে সেটা এই ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু চেঞ্জ অফ দ্য কাইনেটিক এনার্জি। দেখো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু এটা থেকে আমরা ইন্ডিকেশনের মাধ্যমে ফলাফলটা পাবো এমসি স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার। তো এই এমসি স্কোয়ার হচ্ছে রেস্ট ম্যাস, এম হচ্ছে রেস্ট ম্যাস। এই বইয়ে এম দিয়ে লেখা হয়েছে, কোনো কোনো বইয়ে আবার M0 দিয়েও রেস্ট ম্যাস লেখা হয়। তো এটা দেখে আবার কনফিউজড হয় না, এম এর মাধ্যমে আর M0 এর মাধ্যমে প্রকাশ করলে দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স দেখো, আমি যদি এম দিয়ে সাপোজ এরকম লিখলাম, এম ইজ ইকুয়ালস টু M0 ডিভাইডেড বাই √1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এই ইকুয়েশনে বলো তো এটা কোনটা প্রপার ম্যাস আর কোনটা রিলেটিভ ম্যাস? এই ইকুয়েশনে প্রপার ম্যাস কে আর কে রিলেটিভ ম্যাস? এম নট স্যার প্রপার। M0 হচ্ছে প্রপার ম্যাস, এম হচ্ছে রিলেটিভ ম্যাস। আবার কোন কোন বইয়ে এভাবে লেখা হয়, এম রিয়েল মানে এম রিলেটিভ ইজ ইকুয়ালস টু এম, এম যখন লিখি তখন এম কি প্রপার, এম রিলেটিভ ইজ ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই 1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এখানে এম আর রিয়েল মানে এম রিলেটিভ ইজ ইকুয়ালস টু এম দেওয়া হয়েছে, তখন আর M0 দেওয়া হয় না, এম, তার মানে এই তখন এমটাই হচ্ছে প্রপার, যেহেতু এম এর আগে আর রিয়েল মানে রিলেটিভটা বুঝাই দিয়েছি, তাহলে এই এম হচ্ছে প্রপার। তো এখানে সেইভাবেই এম ধরা হয়েছে, তার মানে রিলেটিভকে এম রিয়েল লিখবে, এম রিয়েল লিখবে, আর প্রপারকে শুধু এম দিয়ে লিখেছে। তো কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ, আমাদের মাথায় রাখতে হবে। রিলেটিভিস্টিক্স কাইনেটিক এনার্জি বলা হয় এটাকে। রিলেটিভিস্টিক্স কাইনেটিক এনার্জি কিভাবে আসবে, এই যে ইকুয়েশনের ইন্ডিকেশনের মাধ্যমে আমরা এই রেজাল্টটা পাবো। রিলেটিভিস্টিক্স কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এমসি স্কোয়ার। লরেন্স ফ্যাক্টর দিয়ে লিখলে সেটা হয় গামা মাইনাস 1 ইন্টু এমসি স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক্স কাইনেটিক এনার্জি এর জন্য ইকুয়েশন। এরপরে আমরা রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জির ইকুয়েশন দেখব। টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি বা রেস্ট এনার্জি। রিলেটিভিটির ক্ষেত্রে কি কাইনেটিক এনার্জি টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জি। আমরা নর্মালি ফিজিক্স 1 বা 2 তে শিখেছি যে টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু সাম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি। তো এটাও সেই একই বিষয়, সাম অফ দ্য কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিটা এখানে আসলে রিলেটিভিটিতে সেটা কি হয়, রেস্ট এনার্জির ফর্মে হয়, রেস্ট এনার্জি। তাহলে এইটা এই দুইটা ইকুয়েশন প্লাস করলে আমরা পাচ্ছি E ইজ ইকুয়ালস টু, দেখো এরকম হয় ইকুয়েশনটা, E ইজ ইকুয়ালস টু এম, এখানে M0 দিয়ে লেখে নাই, এম দিয়ে লিখেছে, আমি M0 দিয়ে দেখাচ্ছি, দুইটা বিষয় একই, আলাদা না, কনফিউজ হওয়ার কিছু নাই। E ইজ ইকুয়ালস টু M0 C স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এটা হচ্ছে কোনটা বলতো, কোন আচ্ছা এটাকে আরেকটু অন্য ফর্মে লিখি, E ইজ ইকুয়ালস টু M0 C স্কোয়ারকে আবার আমরা E0 লিখতে পারি, রেস্ট এনার্জিকে। M0 C স্কোয়ার কি আলটিমেটলি E0 মানে রেস্ট এনার্জি, E0 ডিভাইডেড বাই √1 মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে এখানে প্রপার এনার্জি বা রেস্ট এনার্জি কোনটা আর রিলেটিভ এনার্জি কোনটা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। স্যার এটাকে তো স্যার আমরা E0 ইনটু গামাও লিখতে পারি, তাই না? হ্যাঁ ডেফিনেটলি, এটাকে এই যে এটা গামা E ইজ ইকুয়ালস টু গামা, গামাটাকে কখনো পরে লেখা হয় না, গামা সাধারণত আগে লেখা হয়। তাহলে কিভাবে লিখবো, গামা E0, অথবা অথবা আবার এভাবে লিখতে পারি যে কিভাবে, এটা গামা, দেখো গামা M0 C স্কোয়ার এভাবেও লিখতে পারি। E0 হচ্ছে রেস্ট এনার্জি, E0 এর নাম কি, E0 হচ্ছে রেস্ট এনার্জি। রেস্ট এনার্জির এক্সপ্রেশন কি M0 C স্কোয়ার। তো কোনো প্রবলেম আমাকে রেস্ট এনার্জি বের করতে বললে সেখানে আমরা M0 C স্কোয়ারের মাধ্যমে বের করবো। M0 হচ্ছে রেস্ট ম্যাস, C হচ্ছে লাইট স্পিড। তো এই হলো আমাদের রিলেটিভিস্টিক্স এনার্জি এবং রেস্ট এনার্জি এর মধ্যে রিলেশন পার্ট। এরপরে আমরা টোটাল এনার্জি দেখবো, যে টোটাল এনার্জিকে আমরা কিভাবে লিখতে পারি।
টোটাল এনার্জি এর জন্য ইকুয়েশনটা ড্রাইভ করা আসা যায় আমরা রিলেটিভিস্টিক্স মোমেন্টাম ইকুয়েশন এবং রিলেটিভিস্টিক্স এনার্জি ইকুয়েশন, দুইটা ইকুয়েশন ডেরিভেশনের মাধ্যমে এটা পেতে পারি যে আমাদের দেখো এরকম টোটাল এনার্জি, রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জি, ই কে বলা হয় রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জি, ইজ ইকুয়ালস টু রেস্ট এনার্জি এরকম এম নট সি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে পিসি মানে পি ইন্টু সি, এটা মোমেন্টাম ইন্টু লাইট স্পিড তার হোল স্কোয়ার। এই ইকুয়েশনটা ড্রাইভ করে আসা যায়, দুইটা স্টেপ ইকুয়েশন ড্রাইভ ডেরিভেশনের মাধ্যমে আসে। এটাকে আমরা রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জি বলি, রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জি ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে দেখো এটা আমরা যদি স্কোয়ারে ভেঙে দিই, স্কোয়ারে ভেঙে দিলে আসবে এম নট স্কোয়ার আর হচ্ছে সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার। তাহলে দেখো ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আমি ইকুয়েশন পাই ই ইজ ইকুয়ালস টু রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জি, তার ইকুয়েশনটা হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জির ইকুয়েশন। এই ফর্মে লিখতে পারি শুধুমাত্র রেস্ট ম্যাসের মাধ্যমে, আর এইভাবে লিখলে সেটা কি হলো রেস্ট ম্যাস আর হচ্ছে মোমেন্টামের মাধ্যমে। তো দুইটা দুই রকম, যদি রেস্ট ম্যাসের মাধ্যমে শুধুমাত্র রেস্ট ম্যাসের মাধ্যমে রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জিকে দেখাইতে বলে তাহলে ই ইজ ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। আর যদি আমাদেরকে বলে যে টোটাল রিলেটিভিস্টিক্স টোটাল এনার্জিকে মোমেন্টাম এবং রেস্ট ম্যাসের মাধ্যমে দেখাইতে হবে, তাহলে মোমেন্টাম এবং রেস্ট ম্যাসের মাধ্যমে দেখাইলে ই ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এটা হলো দুইটা টার্মের মাধ্যমে দেখানো, একটা হলো রেস্ট ম্যাস আর একটা মোমেন্টামের মাধ্যমে। তো যেটা যখন আমাদের দরকার বা যেটা যখন বলা হবে তখন সেই ফর্মে ইকুয়েশনটা আমরা লিখব। এখন আমরা দেখব যে ম্যাসলেস পার্টিকেলের জন্য এনার্জি কত হবে, যে যাদের কোনো রেস্ট অবস্থায় কোনো ম্যাস থাকে না। এরকম আমাদের একটা মাত্র পার্টিকেল আছে যার নাম হচ্ছে ফোটন। ফোটন কি? ফোটন হচ্ছে লাইটের ক্ষুদ্রতম কণা, আলোর ক্ষুদ্রতম কণাকে আমরা ফোটন বলি। যেমন কোনো বস্তুর ক্ষুদ্রতম জিনিসকে আমরা ইলেকট্রন বলি। কোনো একটা বস্তু সেটা সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে ইলেকট্রন। এটাও আরো ভাগ আছে, কোয়ার্ক আছে, আরো পার্ট আছে, ইলেকট্রনেরও আবার ভাগ আছে। তো সেগুলো পরে, সেগুলো আরো অ্যাডভান্স লেভেলে নিউক্লিয়ার ফিজিক্সের পার্ট, আমরা এখন স্টাডি করব না। আমরা ধরে নিতে পারি যে একটা ম্যাটেরিয়ালকে আমি ভাঙতে ভাঙতে ছোট অবস্থায় একদম ছোট কণা যেটা পাবো তার নাম ইলেকট্রন। এটা হলো একটা বস্তুর ক্ষেত্রে, ম্যাটারের ক্ষেত্রে। আর লাইটের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে লাইটের স্মলেস্ট পার্ট তার নাম হচ্ছে ফোটন। আলোর কণাকে আমরা ফোটন বলি। আলোর ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে ফোটন, এটা কিন্তু নট প্রোটন। ফোটন, দেখো প্রোটন আর ফোটন দুইটা কিন্তু আলাদা। একটা হলো প্রো টিওএন প্রোটন, আর একটা হলো ফোটন পিএইচও টিওএন ফোটন। প্রোটন এন্ড ফোটন দুইটা কিন্তু এক না। প্রোটন হচ্ছে পজিটিভ পার্টিকেল, ফান্ডামেন্টাল পার্টিকেল, পজিটিভ চার্জওয়ালা, আর ফোটন হচ্ছে স্মলেস্ট পার্ট অফ লাইট, লাইটের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে ফোটন। তো ফোটন হচ্ছে ম্যাসলেস পার্টিকেল। ফর ফোটন, দেখো ফোটনের কোনো ম্যাস নাই রেস্ট অবস্থায়, ফোটনের কোনো ম্যাস নাই, ভর নাই। ফর ফোটন, ফোটনের জন্য, ফোটন কি সেটা তোমাদের পরিচয় বললাম। ফর ফোটন m0 ইজ ইকুয়ালস টু 0। ফোটনের ম্যাস নাই, রেস্ট ম্যাস। এমনিতে যখন মুভিং অবস্থায় থাকে তখন তার ম্যাস আছে, বাট রেস্ট অবস্থায় যদি থাকে তার ম্যাস নাই। আর ফোটন আসলে কখনো রেস্টে থাকেও না, প্র্যাকটিক্যালি বের হওয়ার সাথে সাথে সারা জীবনই মুভিং এ থাকে। ফোটন তৈরি হওয়ার সাথে সাথে আজীবন মুভিং এ থাকে। যদি রেস্টে থাকতো তাহলে তার রেস্ট ম্যাস হচ্ছে 0। ফোটনের রেস্ট ম্যাস 0। ফোটনের রেস্ট ম্যাস 0 যদি হয় তাহলে ফোটনের এনার্জি কি হবে বলো তো? ফোটনের রেস্ট ম্যাস যদি 0 হয়, এই ইকুয়েশন অনুসারে ফোটনের এনার্জি কত হবে? কি হবে? রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার। গুড, রুট ওভার পি স্কয়ার সি রুট ওভার স্কয়ার পি স্কয়ার সি স্কয়ার। ভেরি গুড। তাহলে দেখো এই যে এম নট এর জায়গায় আমি 0 বসাবো, 0 বসালে এই টার্মটা 0 হচ্ছে, তাহলে ই থাকে। এটা হলো ফর ফোটন, আমি লিখে দেই ফর, এই পার্টটা কার জন্য? ফর ফোটন, ফোটনের জন্য, পিএইচও টিওএন ফোটন। তাহলে ফর ফোটন ই ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার। তাহলে এখানে পি ইন্টু সি, ফোটনের এনার্জি হচ্ছে পি ইন্টু সি, ফোটনের মোমেন্টাম ইন্টু লাইটের স্পিড।
আর ইলেকট্রনের জন্য যদি আমাদের এনার্জি বের করতে বলে তাহলে ইলেকট্রনের রেস্ট মাস 0 না, ইলেকট্রনের জন্য আমাদের ইকুয়েশনটা এটা আমি বার পাশে লিখি ফর ইলেকট্রন। যে কোনো পার্টিকেল, ইলেকট্রন সাধারণ একটা নাম বললাম, বাট যে কোনো পার্টিকেলের জন্য বের করতে বললে এটা ফর ইলেকট্রন। ইলেকট্রনের জন্য E ইজ ইকুয়ালস টু এটা √m0 স্কয়ার c⁴ প্লাস p স্কয়ার c স্কয়ার। আর ফোটনের জন্য ফর ফোটন E ইজ ইকুয়ালস টু p ইনটু c। কেন ফোটনের জন্য p ইনটু c হলো কারণ এর ম্যাস নেই, m0 ইজ ইকুয়ালস টু 0। এই হলো আমাদের টপিক কমপ্লিট হলো। আমাদের ফার্স্ট কুইজের টপিকটা এতটুকু পর্যন্তই লিমিটেড। এইগুলার উপরে আমি তোমাদের স্যাটারডেতে 11টায় একটা ক্লাস নিব, শনিবার 11টায়। স্যাটারডে 11 AM এ তোমাদের একটা রিভিউ ক্লাস নিব, রিভিউ ফর ফার্স্ট কুইজ। ফার্স্ট কুইজের জন্য তোমাদের রিভিউ ক্লাস। কারো কোনো প্রবলেম আছে? শনিবার 11টায় রিভিউ ক্লাসে কারো কোনো প্রবলেম থাকলে এখনই বলতে হবে। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। সবাই বলো, একজনের প্রবলেম থাকলে আমি চেঞ্জ করে দিব। দেখো বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, অন্য কোনো ক্লাস বা অন্য কোনো কিছুতে ইনভলভমেন্ট আছে কিনা? নো। নিলে ভালো হয় তাহলে হ্যাঁ কি বলো? স্যার 10টায় নিলে ভালো হয় না? সকাল 10টায়। 10টায়? হ্যাঁ 10টায় আমি নিতে পারি। 10টায় কারো প্রবলেম আছে? স্যার 11টায় থাক স্যার। 11টায় থাকবে? 11টায় মতামত দাও। 11টায়, তাহলে রিভিউ 11টায় থাকলো। তাহলে যেহেতু 10টায় তোমার কোনো প্রবলেম নাই তাহলে 11টায় থাক। রিভিউ ক্লাস অন স্যাটারডে at 11 AM থেকে 12:30 PM। স্যাটারডের আবার ডেটটা দিতে হবে, কোন স্যাটারডে সেটাতে স্পেসিফিক ভাবে বলতে হবে। স্যাটারডেতে ডেট কত হয়? শনিবার ডেট হচ্ছে 12 তারিখ, ঠিক আছে তো? 12/6/2021 রিভিউ ক্লাস। এটাও লিখে দিই ফর কুইজ 1, ফার্স্ট কুইজ, রিভিউ ক্লাস ফর কুইজ 1 অন স্যাটারডে। ঠিক আছে, এটা কিন্তু আর চেঞ্জ হবে না। আমি তোমাদের সাথে তো আলোচনাই করে নিলাম, কারো কোনো প্রবলেম নাই সেটাও কনফার্ম হইলাম। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট কুইজের আগে রিভিউ ক্লাস। রিভিউ ক্লাসের কি উদ্দেশ্যে রিভিউ ক্লাস নেওয়া হবে? রিভিউ ক্লাস হচ্ছে তোমাদের যাবতীয় যত ধরনের প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো আমাকে বলবো এই ক্লাসে, আমি প্রবলেমগুলো সলভ করব এবং আমি কিছু স্যাম্পল কোশ্চেন আলোচনা করব। কুইজে কি ধরনের কোশ্চেন থাকতে পারে সেটা আলোচনা করব। পাশাপাশি তোমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতটুকু সিলেবাসে কুইজে আছে সেটা একবার রিভিউ মানে একদম ওভারভিউ করব। ওভারভিউ একদম ফার্স্ট থেকে কি কি পড়ানো হয়েছে এটা তোমাদের বলে দিব। ঠিক আছে, বুঝতে পেরেছো তো সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, আমি তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব এখন।